আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আবার অনেক দিন পর তোমাদের সাথে দেখা হয়ে গেল এইচএসসি 26 ব্যাচের সাথে। এবং আজকে আমরা খুব ইম্পর্টেন্ট দুটো টপিক পড়বো। একটা হচ্ছে মাসিপেশি এবং আরেকটা হচ্ছে অর্ধাঙ্গী। তোমরা যদি বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবা যে মাসিপেশি থেকে কিন্তু মাস্ট সৃজনশীল প্রশ্ন আসেই এবং দুটো আসেই। সো সিকিউ এমসিকিউ বোথ দুইটার জন্য আমাদের এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা এই দুইটা টপিক খুবই ভালোভাবে পড়ার চেষ্টা করব এবং এমনভাবে পড়বো যেন এর পরবর্তীতে আমরা জাস্ট বইয়ের রিডিংটা পড়লে মোটামুটি পড়া হয়ে যায়, আমাদের জন্য আর খুব বেশি সময় এটাতে নষ্ট করতে না হয়। ওকে, আমাদের সাথে অলরেডি জারা জয়েন করেছে, জয়া জয়েন করেছে, মাইশা, জুবায়ের, তানজুরা, নওরিন, মারিয়া, তাসিন হোসেন, নওরিন আক্তার, অনামিকা, ফারহান, সামিরা, মারিয়া। গ্রেট, অনেকে জয়েন করে ফেলেছো, ভেরি গুড। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন দিয়ে দাও যেন আমরা একসাথে এসে ক্লাসটা শুরু করতে পারি। নুরেস, আসফা, স্নেহা সানা দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। স্নেহা কেমন আছো? তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন দিয়ে দাও, যারা যারা তোমাদের সাথে এই গ্রুপটাতে ক্লাস করে তাদেরকে মেনশন দিয়ে দাও। অ্যান্ড জিনিয়া বলতেছে ভাইয়া আপনি কে? সো ফর হার, আমি হচ্ছে তোমাদের বিকন ভাইয়া, রিদওয়ান কবির বিকন। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এবং টেনিস স্কুলে বাংলা নিয়ে আছি বিগত প্রায় 2-2.5 বছর ধরে। ওকে, আমার ভয়েস কি ক্লিয়ার? ভয়েস ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার? আশা করি সব কিছু ক্লিয়ার। অ্যাপে ইস্যু হয়, এখানে ইস্যু হওয়ার কথা না। ওকে, ভেরি গুড। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আমি মাত্র বৃহস্পতিবার আমার পরীক্ষা শেষ করছি, সো আমি এখন খুব ভালো আছি। আমি বিগত 1 সপ্তাহ ভালো ছিলাম না, 1 সপ্তাহ আমি টানা প্রায় ঘুমাইতে পারি নাই। 7 দিনে মনে হয় আমি ম্যাক্সিমাম 7 দিনে সব মিলায় 5-6 ঘন্টা ঘুমাইতে পারছি, সো ঘুমাই নেই সারাদিন রাত। এই জন্য অবস্থা খারাপ ছিল, বাট এই যে শুক্রবার সারাদিন ঘুমাইছি, নামাজ কালাম পড়ছি আর ঘুমাইছি শুধু, আর কোনো কাজ নাই, বুঝছো? সো এখন অনেক কুশল বোধ করছি, এখন অনেক ভালো বোধ করছি, ভালো লাগতেছে। হ্যাঁ, অনেকদিন পর ক্লাস। আসলে আমার এক্সাম চলতেছিল, বুঝছো? এক্সামের জন্য আসলে ক্লাস নিতে পারি নাই। গত সপ্তাহে একটা হয়তো তোমাদের ক্লাস ছিল, এটাও আমি নিতে পারি নাই বিকজ অফ মাই এক্সাম। সো এই আর কি, বাট এখন এক্সাম শেষ, এখন কমপ্লিটলি তোমাদের উপর আমি ইনভেস্টেড থাকবো এবং ক্লাসে লাস্টে আজকে কিছু কথা বলবো। সো যারা যারা লাস্ট পর্যন্ত থাকবা তাদের থেকে আমি কিছু সাজেশন নিব। অলওয়েজ তো এমন হয় যে আমরা তোমাদেরকে সাজেশন দেই, বাট আজকে এইবার আমি তোমাদের থেকে কিছু সাজেশন নিব। ওকে, যারা যারা সালাম দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। অনেকে আজকে দেখতেছি ফার্স্ট টাইম আমার ক্লাস করতেছো। কি একটা অবস্থা, এত বছর পর আইসা লাস্টে এসে ক্লাস করতেছো। দুঃখজনক, দুঃখজনক। দুঃখটা আসলে আমারই, দোষটাও আসলে আমারই, বিকজ আমি আসলে রেগুলার ক্লাস নিতে পারি না, বুঝছো? রুবাইয়া অন্তরা বলতেছে কেউ মেনশন দেওয়া নাই বলে আসতে দেরি হলো। এই ওরে কেউ চিনে রাখো, ওরে নেক্সট দিন থেকে মেনশন দিও সবাই। হ্যাঁ আনিশা, অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ, চিলমুড, ট্রু ট্রু, আমি একটু চিলমুডে আছি। শুক্র শনি এই তো রবি সোমবার এই 3-4 দিন একটু চিলমুডে থাকবো। আরে এত মশা কেন? আয় হায়, এত মশা কই থেকে আসতেছে? সারা দেশে মশার বাম্পার ফলন হয়েছে, বুঝছো? মানে যেখানে যাইতেছি মশা আর মশা, মশা ছাড়া কিচ্ছু নাই। মানুষের থেকে ঢাকা শহরে মশা বেশি হয়ে গেছে এখন। আচ্ছা, ওকে, আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, যারা জিজ্ঞেস করছো। আচ্ছা, অলমোস্ট 7টা বেজে গেছে। সো চলো আমরা শুরু করি। আগে আমাকে বলো, এটা কে কে আগে পড়ছো? মাসি পিসিটা কে আগে পড়ছো? এটা সবারই পড়ার কথা, কারণ বইটা পাইলে সবাই আগে মাসি পিসিই পড়ে। বইটা পাইলে আমাদের স্টুডেন্টরা আগে মাসি পিসিই পড়ে। অ্যান্ড দেখা যায় যে কলেজগুলোর এক্সাম যে হয় ওইটাতে ফার্স্ট টাইমেই মাসি পিসি দিয়ে দেয়। সো কারোর কি এমন আছে, কারোর কি কেউ কি এমন আছো যে এটা কোনোদিনও পড়ো নাই বা কিচ্ছু পারো না বা কিচ্ছু জানো না, কিচ্ছু বুঝো না এটা সম্পর্কে? এরকম থাকলে আমাকে একটু কমেন্টে জানাও। আরে আবার আসছে মশা, কি রে? বুঝলাম না, ভালো ডিস্টার্ব তো। দাঁড়াও, মশার একটু ব্যবস্থা করতেছি একটু পরে। অ্যারোসোল নিয়ে আসবো, আজকে মশার সাথে আমি লড়বো। ওকে, সবাই পড়েছো আমি জানি, আমি জানি সবাই পড়েছো। সো পড়ো নাই এমন কে আছো আমাকে এটা বল, যে ভাইয়া আমি এটা কোনোদিনও পড়ি নাই, জীবনেও কিচ্ছু বুঝিও নাই, পারিও না, জানিও না কি হয়েছে এখানে, কার মাসি কার পিসি কিছুই জানি না। এরকম থাকলে আমারে বলো, এইরকম থাকলে আমাকে বলো। যারা পড়েছো তাদের বলা দরকার নেই। অর্পা ইসলাম, তুমি কি, তুমি কি পড়ছো নাকি পড়ো নাই? তুমি কি করছো আমাকে বলো আগে। যারা পড়ো নাই তারা লেখো ভাইয়া পড়ি নাই। আমি এই মশাটারে মারবোই আজকে। কই গেল? আচ্ছা, প্রান্তদেব বলতেছে অনেকবার পড়েছি, একটু পড়ছি বাট কিছু বুঝি নাই। এই গল্প বুঝো নাই আয়শা? আচ্ছা ঠিক আছে, নো ওয়ারিজ, আজকে আমরা বুঝবো এটা, বুঝছো?
আজকে আমরা পড়বো এবং একসাথে বোঝার চেষ্টা করব। খুবই ইজি টপিক, মানে ইজি এবং একই সাথে হচ্ছে মার্ক দেওয়ার মতো টপিক। মানে আমাদের যেটাতে লাভ আছে বুঝছো, আমাদের যেটাতে লাভ আছে সেটা হচ্ছে কম এফোর্টে বেশি মার্ক তোলা। কম এফোর্টে বেশি মার্ক তোলার জন্য আমাদের মাসি পিসিটা দরকার, বিকজ গল্পটা একে তো ইজি এবং সেকেন্ডলি এটাতে বেশি মার্ক তোলার সম্ভাবনা আছে, কারণ এটা থেকে সিকিউ আসবে। একদম লিখে রাখো, আমি আজকের ডেট দিয়ে ডায়েরিতে লিখে রাখো যে বিকন ভাইয়া এপ্রিলের 11 তারিখ শনিবার ঠিক 7টা 2 বলেছিল যে মাসি পিসি থেকে সিকিউ আসবে, সকল বোর্ডে আসবে, সকল বোর্ডে, কোনো একটা বোর্ডে না, সকল বোর্ডে সিকিউ আসবে। এটা লিখে রাখো ডায়েরিতে, আমি বলছিলাম দেখবা এসে গেছে। সো এই জন্য এটা আমি বললাম যে ইজি, এটাতে মার্ক তোলাটা ইজি। এটা হচ্ছে আমার সিকিউর মার্ক আমি তুলতে পারতেছি, আবার একই সাথে এমসিকিউতেও আসবে। সো অনেকগুলো মার্ক কিন্তু। যারা চাও যে ভাই মোটামুটি পাস করে যাইতে চাইতে 30 পে পাস করে যাইতে চাই, তারা ওই কয়েকটা গল্প পড়লে হয়ে যায়, যেমন মাসি পিসি, অপরিচিত, আরও যা যা আছে কয়েকটা ইম্পর্টেন্ট গল্প পড়লে পাস হয়ে যায়। সো এটা ভালো রেজাল্ট যারা করতে হচ্ছে তাদের জন্যও লাগবে, পাস যারা করতে হচ্ছে তাদের জন্যও লাগবে। ওকে চলো আমরা তাহলে শুরু করি, সবাই মোটামুটি চলে আসছে। চলো আমরা ফার্স্টে পড়ো মাসি পিসির যে লেখক পরিচিতি আছে সেইটা। লেখক পরিচিতিটা আমরা তাহলে পড়ি। লেখকটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, বুঝছো? মানিক বন্দ্যোপাধ্যায়ের কোনো লেখা কি তুমি এর আগে পড়েছো? মানিক বন্দ্যোপাধ্যায়ের 2 একটা বইয়ের নাম বলো তো দেখি, কে কে পারো। কমেন্টে একটু মানিক বন্দ্যোপাধ্যায়ের 2 একটা বইয়ের নাম বলো, লেখার নাম বলো, ততক্ষণ আমরা এটা পড়ি। তার যে মেইন নাম সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, মানে যেই নামে উনি পরিচিত, বুঝছো? যেই নামে উনি পরিচিত সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, এবং তার পিতৃ প্রদত্ত নাম, মানে তার বাবার অফিসিয়ালি, মানে ওই যে আমরা বলি না তোমার একটা ডাক নাম একটা ভালো নাম, সো তার সেই ভালো নামটা কি, ভালো নামটা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, পিতৃ প্রদত্ত নাম, এবং ডাক নাম ছিল মানিক, সেখান থেকে মানিক বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, বুঝছো? যেমন হচ্ছে নুসরাত জাহান ইলমা, ইলমা হচ্ছে ওর তোমার হচ্ছে ডাক নাম, আর নুসরাত জাহান এটা হচ্ছে ওর ভালো নাম। সেম ভাবে এখানকার আমাদের যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে তার ভালো নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এবং যে ডাক নাম সেটা হচ্ছে মানিক, বুঝছি আমরা? ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউতে চলে আসে যে তার প্রদত্ত নাম কি। জন্ম পরিচয় 19 মে 1908 খ্রিস্টাব্দ, জন্মস্থান দুমকা, সাঁওতাল পরগনা, বিহার, এবং তার পৈতৃক নিবাস ছিল কোথায় বলো তো? ঢাকার বিক্রমপুরে। ওকে, পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতার নাম নীরদ সুন্দরী দেবী। এটাও একটু মনে রাখতে হবে। সবার বাপ মার নাম মনে রাখার দরকার নাই, সব লেখকের বাবা মার নাম মনে রাখার দরকার নাই, কিছু কিছু তোমার হচ্ছে লেখকের বাবা মার নাম মনে রাখতে হয়। তার মধ্যে পড়তেছে মানিক বন্দ্যোপাধ্যায়, তার বাবার নামটা মনে রাখতে হবে, কারণ ওনার যে মা ছিলেন নীরদ সুন্দরী দেবী, উনি একজন লেখক ছিলেন, বুঝছো? উনিও একজন লেখক ছিলেন। সো এই জন্য তোমাদেরকে এটা মনে রাখতে হবে, তার মাও একজন লেখক ছিলেন, এই জন্য মনে রাখতে হবে। ওকে, পুতুল নাচের ইতিকথা, হ্যাঁ সবাই একটাই পারো নাকি? সবাই এক একটা লিখতেছো। ম্যাট্রিক 1926 সালে পাশ করেন মেদিনীপুর জেলা স্কুল থেকে। উচ্চ মাধ্যমিক পাশ করেন 1928 সালে ওয়েসলি মিশন কলেজ থেকে। তারপর বাঁকুড়া থেকে, রাইট? বিএসসি গণিত ম্যাথমেটিক্সে শোভন ভাইয়ের মতো, শোভন ভাইকে চিনো না তোমরা? শোভন ভাইয়ের মতো, বুঝছো? বিএসসি গণিত কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে, যদিও সে সমাপ্ত করতে পারে নাই, মানে সে শোভন ভাইয়ের মতো মেধাবী স্টুডেন্ট না, মানে সে শোভন ভাইয়ের মতো মেধাবী স্টুডেন্ট না, বুঝছো? আচ্ছা, সহ সম্পাদক ছিলেন কিসের? বঙ্গশ্রী পত্রিকার, এবং পাবলিসিটি অ্যাসিস্ট্যান্ট ছিলেন ন্যাশনাল ওয়ার্ড ফ্রন্টের প্রভিন্সিয়াল অর্গানাইজার দপ্তরে, যুগ্ম সম্পাদক ছিলেন প্রগতি লেখক সংঘের। ওকে, উপন্যাস জননী দিবারাত্রির কাব্য, আমি এখানে মার্ক করে দিচ্ছি কোনটা কোন ইম্পর্টেন্ট। জননী দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, এগুলা ফেমাস আর কি সবচেয়ে বেশি। পুতুল নাচের ইতিকথা, তারপরে পদ্মা নদীর মাঝি, শহরতলি, অহিংসা, চিহ্ন, চতুষ্কোণ, সোনার চেয়ে দামি, স্বাধীনতার স্বাদ, ইতিকথার পরের কথা, আরোগ্য, হরফ, হলুদ নদী, সবুজ বন। আচ্ছা, এইবার আমাকে বলো কে কে জানো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত সাহিত্যকর্ম কোনটা ছিল? প্রথম সাহিত্যকর্ম কোনটা ছিল বলো? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত সাহিত্যকর্ম কোনটা ছিল? দেখি কে কে পারে। পারলে বুঝবো যে তোমরা পড়াশোনার সাথে আছো, নাইলে আসলে পড়াশোনার সাথে নাই, এটা বুঝবো। সো বলো কে কে জানো, কে কে পারো যে আমাদের যে মানিক বন্দ্যোপাধ্যায় যার লেখা আমরা এখন পড়ছি বা পড়তে যাচ্ছি, তার প্রথম সাহিত্যকর্ম কোনটা ছিল বলো তো দেখি। যারা একটু বুদ্ধিমান আছো তারা আসলে না জানলেও আজকে এখন পেরে যাবা এই কোশ্চেনের উত্তর। ওকে, নাম সুন্দর, নাম সুন্দর হলে কি মানুষ সুন্দর হয়? হায় রে পোলা পাইন। ওকে, অনেকে উত্তর দিচ্ছে।
আমি সঠিক উত্তর বলবোই না। গল্পগ্রন্থ হচ্ছে অতসীম আমি অন্যান্য গল্প প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, সমুদ্রের স্বাদ, হলুদ পোড়া, আজকাল পরশু গল্প, হারানের নাচ জামাই, মাটির মসুল, ছোট বকুলপুরের যাত্রী, ফেরিওয়ালা, উত্তরকার গল্প সংগ্রহ, শ্রেষ্ঠ গল্প, লেখকের কথা। ওকে, প্রবন্ধ মন্ত্রে মনে রাখতে হবে লেখকের কথা। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের কল্লোল যুগের আদর্শে অনুপ্রাণিত, বুঝছো? কল্লোল যুগের আদর্শে অনুপ্রাণিত বা মার্ক্সীয় এবং ফ্রডীয় তত্ত্বে আলোড়িত বাস্তব জীবন দৃষ্টি সম্পন্ন লেখক। এখন মার্ক্সীয় কি, ফ্রডীয় কি, এই তত্ত্ব কি, এই দিকে তোমাদের যাওয়ার দরকার নেই, জাস্ট জেনে রাখো এই তত্ত্ব যদি এখন তোমাকে আমি শিখাইতে যাই, এটা রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, এবং তোমার ব্রেনও ডেড হয়ে যাবে, পাগল হয়েও যেতে পারো। সো এই তত্ত্বের দিকে যাওয়ার দরকার নাই, এটা একটু অন্য লেভেলের। এটা তোমার ভার্সিটিতে উঠে বিভিন্ন বই টই পড়লে তাহলে বুঝতে পারবা যে আসলে এই তত্ত্বগুলো কি, এই তত্ত্বগুলো আসলে কি বুঝায়, বুঝছো? তো তিনি তার সাহিত্যে বিশ্লেষণী দৃষ্টির মাধ্যমে জীবনের যে ক্লেদ, গ্লানি, নিষ্ঠুরতার যে অন্তরালবর্তী সত্য, সেটা সন্ধান করে গিয়েছেন আজীবন। তার মাসিপিসি গল্পটা কি বলতো? স্বামীর যে নির্মম নির্যাতন, সেই নির্যাতনের শিকার যে পিতৃমাতৃহীন একটা তরুণী, সেই তরুণীর জীবন কাহিনী নিয়ে গঠিত। অর্থাৎ আমরা এখানে যার কথা বলছি সেই ক্যারেক্টারের নাম আমরা একটু পরে দেখতে পারবো, যদিও ক্যারেক্টারের নাম অনুসারে আমাদের গল্পের নাম না। মাসি পিসি হচ্ছে সেই ক্যারেক্টারটা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে, যারা পড়ো নাই তাদের জন্য বলতেছি, যারা পড়ো নাই এখন পর্যন্ত তাদের জন্য বলতেছি। সো মাসি পিসি হচ্ছে তারই, সেই ক্যারেক্টারটারই হচ্ছে আত্মীয়, সেই ক্যারেক্টারটারই মাসি এবং পিসি, তাদেরকে ঘিরেই মূলত এই গল্পটা। এবং এখানকার বলতে পারো যে মেইন ক্যারেক্টার হচ্ছে সেই তরুণী, ওই তরুণীটাকে ঘিরেই মূলত এই গল্পটা রচিত হয়েছে, সেই তরুণীটাকে ঘিরেই পুরো গল্পের কাহিনীটা রচনা করা হয়েছে। ওকে ওকে, পদ্মজা, হায় রে। আল্লাদি নামের ওই তরুণীর মাসি পিসি দুজন, আল্লাদির, আচ্ছা এই যে সে হচ্ছে তরুণীর নাম আল্লাদি। আল্লাদি নামের ওই তরুণীর মাসি ও পিসি দুইজনই বিধবা এবং নিঃস্ব ছিলেন। মানে মাসিও বিধবা ছিলেন, পিসিও বিধবা ছিলেন, এবং পরবর্তীতে তারা আলটিমেটলি এই যে আল্লাদি আছে, আল্লাদির বাবার কাছে এসেই থাকতেন। এবং একটা দুরারোগ্যে যখন তোমার আল্লাদির বাবা সহ ভাই, মা সবাই মারা যায়, তখন আসলে তার যাওয়ার কোনো জায়গা ছিল না, শুধুমাত্র এই মাসি আর পিসি ছিল। সো এই মাসি আর পিসি পরবর্তীতে তার আসলে দায়িত্ব নেয়, যখন বিয়ের পরে আল্লাদি আবার ফিরে আসে বাপের বাড়িতে, তখন আসলে মাসি পিসি তার দায়িত্ব নেয়, এবং তারা বিভিন্ন প্রকার গৃহস্থলীর কাজ করে অনেক কষ্ট করে জীবন পার করছিল এবং টাকা ইনকাম করছিল, যেন তারা আল্লাদিকে ভালো রাখতে পারে। এই গল্পটা মূলত বলতে পারো যে চিরায়ত যে আমাদের পুরুষতান্ত্রিক সমাজের যে নির্যাতনের কথা বা বিগত সময়গুলোতে দেখা যেত, ইভেন এখনও 2026 সালে এসেও যদিও জিনিসটা আমার মনে হয় অনেকটা কমে আসতেছে দিন দিন, এবং আমরা যখন বড় হব সেই জিনিসটা আরও অনেকটা কমে আসবে আশা করি, আমি এমনটা আশাবাদী আর কি। সেই জিনিসটা আগে অনেক বেশি ছিল, এখন দিন দিন অনেক কমতেছে, স্টিল আছে, 2026 সালে এসেও আছে। যেমন হচ্ছে আমি যদি একটা উদাহরণ দিই, এই কয়েকদিন আগেই ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হলো যে একটা লোক তার বাচ্চার সামনে তার ওয়াইফকে কিসে ঈদের মধ্যে মনে হয় তোমার রমনা পার্কে ইচ্ছা মতো পিটাইতেছে মানুষজনের সামনে, অ্যান্ড সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে। সো এটা এখনো হয়, বাট তখনকার যুগের থেকে এখনকার পার্থক্যটা হচ্ছে তখন এরকম কঠোর আইন ছিল না যে আমরা বিচার চাইতে পারবো বা মহিলারা বিচার চাইতে পারবে, সেই আইনটা তখন ওইভাবে ছিল না। কিন্তু এখন 2026 সালে এসে এমন অনেক আইন আছে, কঠোর আইন আছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মতো অনেকগুলো আইন আছে, যে আইনের আন্ডারে যদি একজন হাজব্যান্ড একজন ওয়াইফকে এইভাবে নির্যাতন করে তাহলে সে বিচার চাইতে পারবে, কেস করতে পারবে, মামলা করতে পারবে। সো এটা আগে অতটা সুযোগ ছিল না, এখন এটা বেশ নর্মাল। ওকে, আচ্ছা, সো তারা তাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ পরিবেশ থেকে, মানে আল্লাদিকে ঘিরে একটা বিরূপ পরিবেশ তৈরি হয়েছিল, তার উপরে অনেক থ্রেট ছিল, বুঝছো? আমি কিন্তু গল্প বলতে বলতে কিন্তু মেন গল্প বলে ফেলতেছি, সো এটা ভালো করে শুনো, যারা এখন পর্যন্ত পড়ো নাই তারা একটু ভালো করে শুনো, আমি গল্পে কিন্তু সবকিছু বলে ফেলতেছি, বুঝছো? ওকে, সো তারা তাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ পরিবেশ থেকে আল্লাদিকে রক্ষার জন্য কি করতে বলতো, বুদ্ধিদীপ্ত এবং সাহসী কিছু পদক্ষেপ নিত, সাহসী সংগ্রাম করেছে, যেটাই মূলত গল্পটাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এই গল্পে লেখক তার দক্ষতায় ছোট পরিসরে বাস্তব জীবনের নানা অসঙ্গতিকে সামনের দিকে তুলে এনেছেন। হাই রে, নুর ইসলাম বলতেছে আমি আল্লাদিকে ছেলে ভাবতাম, হাই রে কি যে বলবো। কে যেন বললা যে ওর আম্মু হচ্ছে আমার কথা শুনতেছে। আসসালামু আলাইকুম আন্টি, আন্টিকে আমার সালাম জানিও তুমি আমার পক্ষ থেকে। আমি আসলে তো নাম দেখতে পারি না, আগে চলে গেল কমেন্টটা। যাই হোক, আন্টিকে আমার সালাম জানিও, আসসালামু আলাইকুম আন্টি। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। আমরা বুঝছি এই পর্যন্ত কাহিনীটা। আচ্ছা, এখানে যে বিরূপ পরিবেশের কথা বলা হচ্ছে, বিরূপ পরিবেশের ঘটনাটা কি জানো?
ও যখন ওর স্বামীর বাসা থেকে চলে আসে, ওর স্বামী পরবর্তীতে আবার বিভিন্নভাবে প্রেশারাইজ করতে থাকে, লোকজন পাঠিয়ে বিভিন্নভাবে প্রেশারাইজ করতে থাকে যে ওকে বললো আবার আমার কাছে ফেরত আসতে। কারণ কি বলতো? কারণ হচ্ছে ওর বাবার যে সম্পত্তি ছিল, ওই বাবার সকল সম্পত্তি তো এখন আল্লাদিরই, আর কারোর তো না, মানে এই সম্পত্তি তো আর কারোর নাই, সো ওরই আর কি, বুঝছো? ওই সম্পত্তিটা ওরই, এবং ওই সম্পত্তির লোভেই মূলত ওর স্বামী আবারও তার কাছে ফিরে আসতে চাচ্ছিল। ওকে, মুসলিম পারিবারিক আইনের আন্ডারে নারী নির্যাতনের মামলা করা যায় না। তুমি আমাকে এখন আইন শিখিও না নিশিরাত, তুমি আমাকে এখন আইন শিখিও না। আচ্ছা, তারপর হচ্ছে ঘটনা হচ্ছে এটা নাম্বার 1, বুঝছো? নাম্বার 1 হচ্ছে রিস্ক হচ্ছে তার স্বামী, নাম্বার 1 হচ্ছে তার স্বামী, এ হচ্ছে বিরূপ পরিবেশ সৃষ্টি করতেছিল ওর জন্য। দ্বিতীয়ত হচ্ছে ওই গ্রামের যে জমিদার শ্রেণীর লোক আছে, সে, তার নাম আমরা পড়বো, সে তার পেয়াদা টেয়াদা পাঠিয়ে ওকে তুলে নিয়ে যেতে চাচ্ছিল, বুঝছো? ওকে তুলে নিয়ে যেতে চাচ্ছিল। আল্লাহ, আবার বলতেছে ও ছেলে, আরে ছেলে না, মেয়ে। আল্লাহ, তোমরা তো আমার মাইর খাওয়া দেখতেছি। যাই হোক, সো জমিদার শ্রেণীর যে লোক আছে তারাও ওর উপর প্রেশারাইজ করতেছিল, তারাও ওর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাচ্ছিল, এবং ওকে আলটিমেটলি পেয়াদা দিয়ে গুন্ডা দিয়ে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করতেছিল। যেটাও আলটিমেটলি কি বলতো, এই যে মাসি পিসির সাহসিকতায়, অদম্য সাহসিকতায়, সেটাও রোধ করা সম্ভব হয়েছিল। সো এগুলো আমরা সামনে যে দেখবো। চলো, বিধবা মাসি পিসি তাদের কাছে আশ্রিতা স্বামী পরিত্যক্তা আল্লাহদিকে বুক দিয়ে আগলে রেখেছিল, এবং এই পুরুষ শাসিত সমাজের লালসার কোনো আঁচ তার উপরে লাগতে দেয়নি। তারা দুর্ভিক্ষের সময় নিজেরা পথে নেমে রোজগারের আশায়, এবং কিন্তু যুবতী আল্লাহদিকে একলা ঘরে রেখে যায় না, পাছে তার কোনো ক্ষতি হয় কিনা এই ভয়ে। কি গোকন কোন চরিত্র? গোকন নামে তো কোনো চরিত্র নাই রে গাধা। হ্যাঁ, 7টা থেকে 9টা পর্যন্ত আজকে। ওকে, চলো, তাহলে আমরা বুঝলাম এই পুরুষ শাসিত সমাজের কোনো আঁচই তারা লাগতে দিত না, তারা আল্লাহকে একেবারে বুকের মধ্যে আগলে রাখতো, বুঝছো? মাসি পিসি একেবারে আগলে রাখতো দুইজন মিলে। তারা দুর্ভিক্ষের সময় প্রয়োজনে নিজেরা পথে নেমে গেছে, বিভিন্ন ধরনের কাজ করছে, কিন্তু তাও ওকে কোনো কাজ করতে দেয় না, ওকে আগলে রেখেছে, এবং ওকে সবসময় খেয়াল রেখেছে যেন ওর কোনো ক্ষতি না হয়ে যায়। বুঝছি আমরা? ওকে, নেক্সট। ছোট ডিঙিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করার সময় করতে যাওয়ার সময় তাকে সঙ্গে নিয়ে যায়, কারণ দুষ্ট লোকেরা হতদরিদ্রের উপরে নানা নির্যাতনের সুযোগ খোঁজে। যেমনটা বলছিলাম যে ওকে সবসময় আসলে নিজেদের সাথেই রাখতো, কারণ বিভিন্ন প্রকারের রিস্ক ছিল। গোকুল আছে, হ্যাঁ গোকুল আছে, গোকন নাই, গোকুল আছে, বুঝছো? ওকে, গোকুল আছে, ও লিখছে গোকন, গোকন তো না, গোকুল। ঠিক আছে, তারপরে হচ্ছে কাহিনী তাহলে যে তারা যখন ধরো ওই যে নিত্য প্রয়োজনীয় জিনিস, হ্যাঁ যেমন ওই যে তোমার বাসা বাড়িতে যেই সবজিগুলো হয়, খুবই নর্মাল সবজি টবজি ইত্যাদি, ফলমূল ইত্যাদি, ওরা হচ্ছে নৌকাতে করে, ছোট ডিঙিতে করে, ছোট ডিঙি মানে হচ্ছে ছোট নৌকা, সো ওই ছোট নৌকাতে করে ওরা শহরে বিক্রি করতে যাইতো। সো ওইটাও যখন যাইতো তখনও আল্লাহদিকে সাথে রাখতো, বুঝছো? তখনও ওরা আল্লাহদিকে সাথে রাখতো। ওকে, মাঝে মাঝে স্ক্রিন ঝাপসা হয়, ভয়েস শোনা, কি বলো? আয় হায়, আচ্ছা। বাংলা সেকেন্ড কবে শুরু হবে আমি জানি না বাবা, আমি তো রুটিনের কাজে নাই, যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো, আমি কিছু জানি না এটা। ফারসিম ভাইকেও জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, সো তারপর আমরা দেখলাম যে নানা নির্যাতনের সুযোগ খোঁজে অত্যাচারী স্বামী, এই যে এবার আসছে অত্যাচারী স্বামী এবং লালসা উন্মত্ত জোরদার হচ্ছে ওই যে জমিদার শ্রেণীর লোক আর কি, মানে ওই এলাকার মোটামুটি প্রভাবশালী একটা লোক। আরে আতিকুর রহমান, আমি আল হাদি কখন বলছি? আল্লাদি বলছি, আল হাদি কখন শুনছো তুমি আবার? মানে তোমরা কি সব বিপ্লবী কথাবার্তা শুনতেছো নাকি? বুঝলাম না। আর কি পড়াইতেছি সেটার দিকে নজর দাও। এই যে মানে বলতে, মানে এখন আর বলতে ইচ্ছা করতেছে না, মুডটা নষ্ট করো না, ভালো মুডে পড়াচ্ছি, আমার সাথে দুষ্টামি করো না, শয়তানি করো না, তাহলে আমিও শয়তানি করবো। আমি শয়তানি করলে তোমাদেরই ক্ষতি হবে। সো আমার মেজাজটা খারাপ করো না, আমার সাথে শয়তানি করো না। যেটা পড়াচ্ছ ওইদিকে মনোযোগ দাও, যেটা পড়াচ্ছি ওইদিকে মনোযোগ দাও, কি বলতেছি কি করতেছি সেটা দেখো, এদিকে গল্পের সাথে থাকো, তুমি আমাকে ঠিক করতে আসো না, বুঝছো?
নেক্সট বার এরকম কারো যদি কমেন্ট করতে দেখছি ডিরেক্ট গ্রুপ থেকে ব্যান করে দিব। এই যে একটা অ্যাডভাইস, দাঁড়াও দিছি ব্যান কইরা 7 দিনের জন্য ব্যান। যারে পাবো আলতু ফালতু কমেন্ট দেখলে কিন্তু শেষ করে দেবো একেবারে। আমার সাথে শয়তানি করতে আসো না। পড়াইতেছি পড়ার দিকে আসো, পড়াইতেছি পড়ার দিকে আসো। পড়া ছাড়া আর কোনো কথা হবে না এখানে। যে পড়াচ্ছি এইটা রিলেটেড যে কোয়েশ্চেন আছে সেটা করবা, ইররিলেভেন্ট কোনো কোয়েশ্চেন না যে ভাইয়া ওই ক্লাস কখন, ওই ক্লাস কবে, ওই স্লাইড কবে পাবো, এটা কবে পাবো, এইসব আমার কাছে না, এইসব আমার কাছে প্রশ্ন করা যাবে না, বুঝছো? আবারও বলতেছি রিলেভেন্ট কোয়েশ্চেন ছাড়া কেউ ইররিলেভেন্ট কোনো কোয়েশ্চেন করবা না, তাহলে ব্যান খাবা। ওকে, আমরা তাহলে পড়ায় ফিরে আসি। আমরা একটু তাহলে দুইটা ক্যারেক্টার নিয়ে কথা বললাম। যেটা সেকেন্ডটা বলছিলাম ওটা হচ্ছে তোমাদের আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেকেন্ডটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে জমিদার বলেছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে লেখা আছে জোরদার, এক্স্যাক্ট ওয়ার্ডটা হবে জোরদার। মানে সে একটা জমিদার শ্রেণীর লোক, বুঝছো? জমি জমা আর কি নিজের কাছে অনেক আছে, সে একটা জমিদার শ্রেণীর লোক, তার পেয়াদা টেদা আছে, তার গুন্ডা বাহিনীও আছে, সবকিছু তার আছে। সো এই যে দুইটা ক্যারেক্টার আমাদের, একটা হচ্ছে অত্যাচারী স্বামী আর একটা হচ্ছে লালসা উন্মত জোরদার, দারোগা ও গুন্ডা বদমাশদের আক্রমণ। এই দারোগা গুন্ডা বদমাশ বেসিক্যালি হচ্ছে তোমার এই যে জোরদারের আন্ডারে কাজ করে আর কি। ওকে, সো এই গুন্ডা বদমাশদের আক্রমণ থেকে আল্লাহকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই বিধবার দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয়, তাদের জীবিকা নির্বাহের সংগ্রাম প্রতিফলিত। এখানে দুইটা বিষয় আসলে ফুটে উঠছে, সেটা হচ্ছে এক হলো নারীদের নিজে নিজে স্বাবলম্বী হয়ে ওঠার যে দিকটা, সেই সময়ে এটা তো যেহেতু অনেক আগের গল্প, সো সেই সময়ে নারীরা যে আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে উঠছে, আমাদের একটা চিরায়ত যেই চিন্তাভাবনা ছিল যে নারীরা ঘরের মধ্যে থাকবে, নারীরা বাইরে যাইতে পারবে না, নারীরা বাইরে কোনো কাজ করতে পারবে না, এই যে ধারণাগুলো ছিল, সেই ধারণাগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করে। ওই টাইমটার যে ইঙ্গিত সেটা এখানে দেওয়া আছে, মানে ওই টাইমটা যে শুরু হয়েছিল সেটার একটা ইঙ্গিত এখানে দেওয়া আছে, যে ওই সময়ে নারীরাও আসলে ঘর থেকে বের হয়ে জীবিকার তাগিদে জীবন সংগ্রামের জন্য তারাও রাস্তায় নেমে পড়েছিল, বুঝছো? তারাও রাস্তায় নেমে পড়েছিল এবং আলটিমেটলি তারাও কাজকর্ম করত, ঘরের কাজ করত, ঘরের জিনিসপত্র নিয়ে আবার বাইরে বিক্রি করতে যাইতো, নৌকা চালায়, দুইটা মেয়ে দুইটা নারী নৌকা চালিয়ে আবার হচ্ছে শহরে যেও জিনিসপত্র বিক্রি করতো। এইরকমভাবে তারা নিজেরাও জীবন সংগ্রামের জন্য তারা কিন্তু স্বাবলম্বী হয়ে উঠেছিল। এবং একই সাথে তারা দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে নাবিলা ইসলাম জেরিন কাউকে আসলে ব্যান করছি নাকি হুদাই ভয় দেখাইলাম, দাঁড়াও তোমাকে ব্যান করে দেখাচ্ছি, ওয়েট, তোমার কমেন্টটা কই গেল? ওকে, নাবিলা ইসলাম জেরিন ব্যান্ড ফর, ওকে ডান। নাবিলা ইসলাম জেরিন বলল যে ভাইয়া আপনি আসলে কি কাউকে ব্যান করছেন নাকি ভয় দেখাইলেন, তাই ওকে একটা সম্মানসূচক 24 ঘন্টার ব্যান প্রদান করা হলো। 24 ঘন্টার সম্মানসূচক একটি ব্যান প্রদান করা হলো। যাদের এইসব স্বভাব না, এইসব স্বভাব আমার ক্লাসে বাদ দাও, অন্য কার ক্লাসে কি করো আমি জানি না, বাট যারা আমার ক্লাস করছো তারা হয়তো জানো। এই যে আনিসা জানে, আনিসা নিজেও বকা খাইছে আমার অনেক। সো যারা যারা এর আগে আমার ক্লাস করছো তারা আসলে জানো যে আমি কেমন। আমি এগুলো একদমই বরদাস্ত করি না, একদমই টলারেট করি না। সো আলতু ফালতু কোনো কমেন্ট কিচ্ছু করবা না। ক্লাস রিলেটেড যা কমেন্ট আছে, যা কোয়েশ্চেন আছে সেটা করতে পারো। আলতু ফালতু কিছু করলে এই যে সম্মানসূচক ব্যান। এমএইচ বিজয়, ওর কি দোষ দেখাবো তোমারে দিয়ে, তোমারও কি একটা দিয়ে দেখাবো যে ওর কি দোষ। ওর হয়ে কেউ ওকালতি করতে আসো না, আবার দালালি করতে আসো না, একেবারে ব্যান করে দেবো পার্মানেন্টলি। ওরা তো 24 ঘন্টার জন্য করছি, তুমি যদি আবার ওর হয়ে দালালি করতে আসো তোমার পার্মানেন্ট ব্যান দিব। ভালো হয়ে যাও, বুঝছো? সব ভালো হয়ে যাও। এই আর কয়েকদিন পরই হচ্ছে তোমার এই যে বিজয়ের আসলে একটা সম্মান দেওয়াই লাগবে। বিজয় 3-4 বার করে কমেন্ট করতেছে, বিজয়কেও একটা সম্মানসূচক দিয়ে দিচ্ছি, দাঁড়াও।
তোমরা আমার আসলে মুডটা নষ্ট করতেছো। আমি পড়াচ্ছিলাম সুন্দরভাবে, তোমাদের আসলে ইচ্ছা করতেছে না, বুঝতে পারছি। তোমাদের আসলে ভাল লাগতেছে না। বিজয়কেও দিলাম 12 ঘন্টার জন্য সম্মানসূচক ব্যান। আর কেউ আর কেউ আর কারো কি কিছু বলার আছে? এবার কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে যে ভাইয়া বিজয়কে কেন ব্যান দিলেন? এরকম কারো কোয়েশ্চেন থাকলেও বলতে পারো, তাইলে তাকেও আমি একটু সম্মানসূচক ব্যান প্রদান করে দিব। তোমরা অসহায় ব্যাচ, এই জন্য তোমাদের পড়াশোনা করা উচিত। আমি একটা গল্পের ফ্লোতে আসি, একটা গল্প বলতেছি, তার মধ্যে আবার এগুলা দুষ্টামি কেন করতেছো তোমরা? তোমরা কয়দিন পরে এইচএসসি দিবা, বুঝছো? কয়দিন পরে এইচএসসি দিবা, সামনে এইচএসসি পরীক্ষা, এরপরে অ্যাডমিশন দিবা। এখনো যদি লাইফ নিয়ে এতটুকু সিরিয়াস না হও, তাহলে জীবনে কেউ কিছু করতে পারবা না। সো দুষ্টামি করো না, পড়ার মধ্যে থাকলে পড়াশোনা করো, দুষ্টামি করলেই শেষ করে দেবো, একেবারে বের করে দিব। ওকে, সো আমি দুইটা কাহিনী তোমাদেরকে বললাম, দুইটা ভাবে আমরা গল্পটাকে দেখতে পাচ্ছি। এক হচ্ছে নারীরা নিজেরাও তোমার হচ্ছে স্বাবলম্বী হয়ে উঠছে, নারীরা নিজেরাও স্বাবলম্বী হয়ে উঠছে, এবং তারা হচ্ছে ওই যে চিরায়ত আমাদের যে প্রথা বা চিরায়ত যে চিন্তাভাবনা, যায় নারীরা ঘরের মধ্যে থাকবে, কাজকর্ম করবে না, সারাক্ষণ ঘরের মধ্যে থাকবে, এই চিন্তাধারা থেকে আলটিমেটলি তারা বের হয়ে আসতেছে। বের হয়ে তারাও কিন্তু স্বাবলম্বী হয়ে কাজ করতেছে। এই যে আমরা দেখলাম মাসি ও পিসি কি করছে, ছোট ডিঙিতে করে, ছোট নৌকাতে করে তারা শহরে যে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে, তাদের যে জীবন আচরণ, সেই জীবনচরণ চালানোর জন্য যা যা প্রয়োজন, সেই জীবন সংগ্রামে তারা কাজ করে যাচ্ছে। ওকে, নেক্সট আমরা তাহলে আরেকটা সেকেন্ডটা আমরা কি দেখতে পেলাম, সেটা হচ্ছে তাদের দুইজনেরই, মাসি এবং পিসি দুইজনেরই যে আল্লাহদের প্রতি যে ভালোবাসা, সেইটাও আমরা এখানে দেখতে পেলাম। ওকে, চলো নেক্সট। মানিক বন্দ্যোপাধ্যায়, আচ্ছা এখানে জ্ঞানমূলক কিছু প্রশ্ন দেওয়া আছে, যেটার প্রশ্ন এবং উত্তর দুইটাই আছে, বুঝছো? যেটার প্রশ্ন এবং উত্তর দুইটাই দেওয়া আছে। সো মানিক বন্দ্যোপাধ্যায় কত তারিখে জন্মগ্রহণ করেন? 1908 সালের 19শে মে জন্মগ্রহণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায় পিতৃপ্রদত্ত নাম কি? এই দেখো, আমি একটু আগে বলছিলাম যে তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে তার পিতৃপ্রদত্ত নাম কি। এটা জ্ঞানমূলকেও আসতে পারে, আবার একইভাবে এমসিকিউতেও আসতে পারে, বলা যায় না, বুঝছো? মিম, এক্স্যাক্টলি মিম যেটা বলছে, আমার পয়েন্টটা ওইটা, মানে একটু বড় হও, একটু ম্যাচিওর হও, একটু মেন্টালি একটু ভালো হও, বুঝছো? এখনো এই ক্লাস 6-7 মার্কা বিহেভিয়ার করো না। ক্লাস 6-এর বাচ্চারা এগুলো করে মানা যায় তো, আমি মেনে নিতাম, আমি তাদেরকে কিচ্ছু বলতাম না, কারণ ক্লাস 6-7-এর বাচ্চা এরকমই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা এই যে এইচএসসি দিবা কয়েকদিন পরে, তাদের বিহেভিয়ার, তাদের কর্মকাণ্ড যদি এরকম হয়, হাস্যকর বিষয় আসলে। সো একটু ভালো হও। ওকে, নেক্সট হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বেঁচে ছিলেন? মানিক বন্দ্যোপাধ্যায় টোটাল 48 বছর বেঁচে ছিলেন। আমাদের এটা মাথায় রাখতে হবে, কত বছর বেঁচে ছিলেন সেটা। মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম গল্পের নাম কি? প্রথম গল্পের নাম হচ্ছে অতসী মামি। আমরা একটু আগে কোয়েশ্চেনটা করেছিলাম, অনেকে অনেক রকম উত্তর দিয়েছিলা, না অনেকে সঠিক উত্তরও দিয়েছিলা, ভালো উত্তরও দিয়েছিলা। সেটা হচ্ছে অতসী মামি, বুঝছি আমরা। তার প্রথম লেখা হচ্ছে অতসী মামি। ওকে, নেক্সট হচ্ছে সালতি কোথায় লাগানো ছিল? সালতি কনক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো ছিল। এটাও কিন্তু তোমার এমসিকিউ না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আর জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। এখানে যেই জ্ঞানমূলকগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, বা আজকে আমরা যে এমসিকিউগুলোও দেখবো, যে সিকিউগুলোও দেখবো, এগুলো মোটামুটি মোরাললেস তোমার হচ্ছে বোর্ডে আসা কোয়েশ্চেন। এখানে যেগুলো দেখতেছো এগুলো কিন্তু সব তোমার বোর্ডে আসা কোয়েশ্চেন। সো বোর্ডে আসা কোয়েশ্চেনগুলো আমাদেরকে খুব ভালোভাবে সিরিয়াসলি পড়তে হবে, এবং এই জন্য যেগুলো দাগিয়ে দিচ্ছে সেগুলো তো খুব ভালোভাবে পড়তে হবে আমাদেরকে। কয়জন লোক আটি বাঁধা খড় উপরে উঠাচ্ছিল? 3জন লোক আটি বাঁধা খড় উপরে উঠাচ্ছিল। কার মাথায় কদম ছাটা রুক্ষ চুল? কৈলাসের মাথায় কদম ছাটা রুক্ষ চুল। ওকে, বেলা আর নেই কইলে শক্তিটি কার? বেলা আর নেই কইলে শক্তিটি হচ্ছে মাসির। বাই দ্য ওয়ে, এই গল্পের একটা ঝামেলা কি জানো? এই গল্পের একটা ঝামেলা হচ্ছে, এখানে এমন প্রশ্ন আসার সুযোগ আছে বোথ ইন জ্ঞানমূলক অ্যান্ড এমসিকিউ, সেটা হচ্ছে এই উক্তিটা কার ছিল? এটা একটা খুব ঝামেলা মার্কা কোয়েশ্চেন, বুঝছো? এটা একটা খুবই ঝামেলা মার্কা কোয়েশ্চেন। সেটা হচ্ছে এই উক্তিটা কার ছিল? ধরো একটা কথা বললো, এই যে বেলা আর নেই কৈলেশ আমার এখন যাইতে হইবে, বুঝছো? এই যে এই কথাটা কার ছিল? এটা হচ্ছে মাসির ছিল। আবার আরেকটা কথা আছে পিসির, বুঝছো? সো একটার উপর একটা কনভারসেশন, এটা যেহেতু একটা কনভারসেশনাল স্টোরি, কনভারসেশনের মাধ্যমে বা কথোপকথনের মাধ্যমে গল্পটা এগিয়েছে। সো আমাদেরকে কনভারসেশনগুলো খুব ভালোভাবে পড়তে হবে, এবং এটাও একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আমি যখন তোমাদের জায়গাতে ছিলাম, আমি যখন তোমাদের মতো এইচএসসি স্টুডেন্ট ছিলাম, আমি আসলে এটা মনে রেখেছিলাম। আমি আসলে একটু বেশি কষ্ট করে দিনরাত পড়াশোনা করে এটা মনে রেখেছিলাম যে কার কোন উক্তি। এখন তোমরা যদি চিন্তা করো যে এত কষ্ট করবো না, ওই 1-2 মার্ক যাইতে দিব, তাইলে ওটা তোমাদের ব্যাপার। কিন্তু আমি বলবো যে উক্তিগুলো একটু পড়ে রাখতে হবে,
এবং এটার আসলে আমি তোমাদেরকে শিখাই দিতে পারবো না বা বলে দিতে পারবো না, এটা তোমাদেরকে নিজেদেরকে এটা হোমওয়ার্ক করতে হবে। এই উক্তি নিজে নিজে সব সুন্দরভাবে লিখে তারপরে একটু কোনোভাবে কোনো টেকনিক বের করতে হবে, নেমোনিক বের করতে হবে, করে তোমাদেরকে এটা মনে রাখতে হবে। ওকে, হ্যাঁ স্লাইড পাবা তোমরা। স্লাইড কেন পাবো না? কে আলাদিকে শ্বশুরবাড়িতে পাঠানোর কথা বলেছে? কৈলাস আলাদিকে শ্বশুরবাড়িতে পাঠানোর কথা বলেছে। খুনছুটি রাখো দিকে কৈলাস, তোমার উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মাসির। ওকে, আলাদির স্বামীর নাম কি ছিল? স্বামীর নাম ছিল যোগু, এটাও মনে রাখতে হবে। চায়ের দোকানে কৈলাসের সাথে কার দেখা হয়েছিল? যোগুর দেখা হয়েছিল। যদিও সেটা চায়ের দোকান নাকি একটু ভারী পানির দোকান সেটা আসলে আমরা জানতাম না, বুঝছো? এটা নিয়ে আসলে এখনো প্রশ্ন আছে যে এটা চায়ের দোকান ছিল না অন্য দোকান ছিল। যাই হোক, এই যে কৈলাসের সাথে যোগুর কথা দেখা হয়েছে চায়ের দোকানে, এটা হচ্ছে কৈলাসের দাবি করা। কৈলাস দাবি করছে যে তার চায়ের দোকানে আসলে দেখা হয়েছিল। কখন কৈলাসের স্বভাব বিগড়ে যায়? হাতে দুটো পয়সা এলে কৈলাসের স্বভাব বিগড়ে যায়, বুঝছো? হাতে দুটো পয়সা আসলেই কৈলাসের স্বভাব বিগড়ে যায়। এবং মাসি পিসির ধারণা ছিল যে কৈলাসের আসলে যোগুর সাথে ওই জায়গাটাতে দেখা হয়েছে, ওই যে একটু, বুঝছো তো? আচ্ছা, পিসির মতে যোগু 12 মাস কোথায় পড়ে থাকে? পিসির মতে যোগু 12 মাস ছুরিখানায় পড়ে থাকে। যোগুর বইয়ের নাম কি? আলাদি। ছুরিখানা কি এটা আবার জিজ্ঞেস করিল না। বজ্জাত খুনে হোক জামাই তো, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মাসির। উক্তিটি হচ্ছে মাসির। মাসি পিসি গল্পের বুড়ো লোকটার নাম কি? বুড়ো লোকটার নাম ছিল রহমান। রহমানের একটা মেয়ে ছিল, তাই না? ঠিক আলাদির মতোই। কে বাহকদের মাথায় খড় চাপিয়ে দিচ্ছিল? বুড়ো রহমান বাহকদের মাথায় খড় চাপিয়ে দিচ্ছিল। এগুলো কিন্তু সব একদম মেইন বই থেকে আসা, একদম মেইন বইয়ের লাইন ধরে ধরে আসা, বুঝছো? ওকে, বুড়ো রহমানের মেয়ে কোথায় মারা গেছে? শ্বশুর বাড়িতে মারা গেছে। বুড়ো রহমান আসলে একদম গল্পের প্রথম পেজে আমরা যদি যাই, তাহলে আমরা দেখতে পারবো যে বুড়ো রহমানের একটা মেয়ে ছিল যে হচ্ছে এক্স্যাক্টলি আল্লাদের বয়সেরই, এবং ও ওই মেয়েটাও তার বাসাতে মানে তার শ্বশুর বাড়িতে যখন তার বিয়ে হয়ে গেলো তাড়াতাড়ি, এই আল্লাদের মতো বয়সে ধরো বিয়ে হয়ে গেছে। সো তারপরে সে যখন তার শ্বশুর বাড়িতে ছিল তখন সে ওখানে নির্যাতনের শিকার হয়। ঠিক একইভাবে যেমনটা আল্লাদি হয়েছিল একইভাবে নির্যাতনের শিকার হয় এবং আলটিমেটলি সেই মেয়েটা মারা যায়। তো আল্লাদিকে দেখলেই রহমানের আসলে তার নিজের মেয়ের কথা মনে পড়তো। এটা আমরা প্রথম পেজ থেকে পাই। কে সালতির সামনের দিকে দাঁড়িয়েছিল? সালতির সামনের দিকে দাঁড়িয়েছিল হচ্ছে মাসি। আচ্ছা, মাসি পিসি গল্পে শকুনিরা উড়ে এসে কোথায় বসে? মাসি পিসি গল্পে শকুনিরা উড়ে এসে পাতা শুকনো শুকনো গাছটায় বসে। এটা খুবই ইম্পর্টেন্ট গাইজ, এটা খুবই ইম্পর্টেন্ট। পাতা শূন্য শুকনো গাছটায় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকবার বোর্ডে আসছে এবং এটা যদি কোয়েশ্চেন একটু ট্রিকি করতে চাই, যদি কোয়েশ্চেনে একটু দুষ্টামি করতে চাই যে দেখি স্টুডেন্টরা আসলে খুব বেশিই পড়ছে কিনা, যেটা সম্ভাবনা এবার আছে। এইচএসসি 26 ব্যাচ অলওয়েজ মারা খাওয়া ব্যাচ, সো এটার জন্য আসলে মানে সম্ভাবনা আছে যে তোমাদের একটু উল্টাপাল্টার প্রশ্ন হবে। তারপর আবার শিক্ষামন্ত্রী হেলিকপ্টার মিলন ভাই আছে। যাই হোক, সো মাসি পিসি গল্পে শকুনিরা উড়ে এসে পাতা শুকনো গাছটায় বসে, বুঝছো? এটা আমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এটা কত নম্বর পেজে আছে আমি পেজে আমরা ভুলে গেছি, বাট একদম প্রথম প্যারাতে বা শেষের প্যারাতে আছে। যেই প্যারাগুলো আমরা আসলে ইগনোর করে চলে যাই, একটু সাহিত্যিক কথাবার্তা ওখানে ছিল, সো এগুলো আমরা কিন্তু বেশিরভাগ সময় ইগনোর করে চলে যাই। সো ইগনোর করলে হবে না, এটা আমাদের পড়ে রাখতে হবে। পাতা শুকনো গাছটা এসে বসে। আল্লাদের বাবা কোন রোগে মারা যায়? কলেরা রোগে মারা যায়। শুধু বাবা না, বাবা, মা এবং মনে হয় ভাই, তাই না? টোটাল 3 জন মারা যায়। হ্যাঁ, এটা ওই যে মিমের কলেজ পরীক্ষাতে আসছিল, এটা অনেক জায়গাতে আসে, বুঝছো? এটা একটু দুষ্টামি করতে চাইলে এটা আসে, এটা একটু দুষ্টামি করতে চাইলে দিয়ে দেয়। আচ্ছা, পরিবার পরিজন কিভাবে মারা গিয়েছিল? এই যে সবাই কলেরায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, এটা মনে রাখতে হবে। কোন রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল? কলেরা, নট করোনা। করোনা না, কলেরা, বুঝছো? কলেরাতে করোনা লিখে দিও না কেউ আবার। কাদের সেবাতে আল্লাহ বেঁচে গিয়েছিল? মাসি পিসির সেবাতে। মাসি পিসির সেবাতে, এটা ইগনোর করো, এটা একটু স্পেলিং মিস্টেক হয়েছে এখানে, ব্যাপার না। আচ্ছা, সো মাসি পিসির সেবাতে আমাদের বেঁচে গিয়েছিল। মাসি পিসিকে কি বলে সম্বোধন করতো? বেআইন বলে সম্বোধন করতো। কোথায় তরি তরকারি ও ফলমূলের দাম চড়া ছিল? শহরে ছিল তরি তরকারির দাম চড়া। মাসি পিসি কীভাবে শহরে যেত? এই যে সালতি হচ্ছে ছোট নৌকা, ডিঙি। সালতি হচ্ছে ছোট নৌকা, ডিঙি, ওই টাইপের নৌকা আর কি, ছোট নৌকা বেসিক্যালি। কমেন্ট বক্সে তো সব কলেরা হয়ে গেছে, সবাই কলেরা লিখতেছে। তোমাদেরকে আমি বলছি যে কলেরা লিখো, আননেসেসারি কমেন্ট কেন করো? আর যদি জমি জমার অধিকাংশ কার দখলে চলে গিয়েছিল? অধিকাংশ গোকুলের দখলে চলে গেছে। গোকুলকে বলো তো? গোকুল হচ্ছে সেই জোদ্দার। ওকে,
এখানে তাহলে 30টা টোটাল জ্ঞানমূলক আমরা পড়লাম, 30টা, ইটস হিউজ কিন্তু, তাই না? ইটস হিউজ। 30টা আমরা জ্ঞানমূলক পড়লাম, আরও 30টা তোমরা বাসায় পড়বা। এখানে 30টা আমি তোমাদেরকে পড়িয়েই দিলাম, যেগুলো তোমাদের মনে থাকা উচিত, যদি ভালোভাবে শুনে থাকো আমার কথা তাহলে মনে থাকা উচিত। আরও 30টা বা আরও 100টা তোমরা বাসায় পড়বা, বুঝছো? এখানে অনেক সুযোগ আছে প্রশ্ন করার, মানে এই যে এই পার্টিকুলার যে গল্পটা, এইটাতে আসলে অনেক সুযোগ আছে ভালো ভালো প্রশ্ন করার। সো সহজ দিতে চাইলে তো অফকোর্স করবেই, কঠিনও চাইলে করতে পারবে। হ্যাঁ, তাল গাছ দিয়ে বানায়, এক্স্যাক্টলি। ও হ্যাঁ, এটা ভালো টেকনিক। কমেন্টে যদি লিখে মনে রাখতে চাও আসলে ভালো, কমেন্ট করতে পারো। কমেন্টে মনে রাখার জন্য চাইলে ঠিক আছে, বাট শুধু কলেরা লিখলে তো মনে থাকবে না, লিখলে পুরোটা লিখো। লিখলে পুরোটা লিখতে হবে, তাইলে মনে থাকবে। নাহলে কলেরা শুধু লিখলা, তখন মনে হবে কার কলেরা হয়েছিল, আমার হয়েছিল না কার হয়েছিল, মনে তো থাকবে না। ওকে, তারপর নেক্সট জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সাজেশন। এগুলা কিন্তু বাই দ্য ওয়ে সবই যেমনটা এর আগেও বলেছি বোর্ড কোয়েশ্চেন, সো একটু ভালোভাবে দেখতে হবে, একটু সিরিয়াসলি দেখতে হবে। চলো আগে, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে বলো আমাকে। আমি উত্তরটা সরিয়ে দিলাম, তোমরা আমাকে বলো কি বোঝানো হয়েছে। তোমরা আমাকে বলো কি বোঝানো হয়েছে, একটু দ্রুত লিখে ফেলো। কি বোঝানো হয়েছে আমাকে একটু বলো শুনি। কি বোঝানো হয়েছে 2-3 লাইনে লিখো, 2-3 লাইনে লেখার চেষ্টা করো। দুই তিন লাইনে লেখার চেষ্টা করো। কারোর উত্তরে আমি এখনো পাই নাই। কোয়েশ্চেনটা হচ্ছে এটা, কোয়েশ্চেন দেখাইলে তো আবার তোমরা উত্তর দেখা ফেললা। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি উক্তি দ্বারা কি বোঝানো হয়েছে। যুদ্ধের আয়োজন কেন করছিল, কি ঘটনা, কি কাহিনী, কি বলো। যুদ্ধের আয়োজন কেন করতে হয়েছিল বলো। বলো বলো বলো, যুদ্ধের আয়োজন কেন করতে হয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, রাতের বেলা আল্লাহদিকে কিডন্যাপ, শত্রুর হাত থেকে বাঁচতে। আচ্ছা, অনেক রকম উত্তর আসছে, ভেরি গুড, ভেরি গুড। আমি বলি, ষড়যন্ত্র করে আল্লাহকে গোকুল তুলে নিতে আসলে মাসি পিসি তাদের কৌশলে প্রতিহত করে পরবর্তীতে আক্রমণ প্রতিরোধ করার জন্য প্রস্তুত থাকার বিষয়টিকে লেখক উক্তি দ্বারা বুঝিয়েছেন। এবার ঘটনাটা বলি। ঘটনাটা হচ্ছে আল্লাহদিকে যেহেতু ওই যে গোকুল আছে যে জোরদার, সে হলে, আমি তোমাদেরকে একদম ক্যাজুয়ালি বলি, ঠিক আছে, মানে ধরো যে আমি একটা রিয়েল স্টোরি তোমাদেরকে বলতেছি, এইভাবে চিন্তা করো, এইভাবে কল্পনা করো, আমি তোমাদেরকে একটা গল্প শোনাচ্ছি। চলো আমরা একটা গল্প শুনি, গল্প শুনি। প্রথম কোয়েশ্চেনের গল্পটা আমরা শুনে আসি। আচ্ছা, সো গল্পটা হচ্ছে, তোমরা তো জানোই যে দুইটা রিস্ক ছিল আল্লাদির জন্য, একটা হচ্ছে ওই যে তোমার ওর স্বামী যোগু, আরেকটা হচ্ছে কি বলতো ওই যে জোরদার গোকুল। সো এখন দিনের শুরুতেই ওই যে সকালবেলা যখন ওই যে কৈলাস যোগুর নিয়ে কথা বললো, যোগুকে নিয়ে কথা বললো, সো তখন কিন্তু যোগুকে নিয়ে একটা পার্ট চলে গেছে, রাইট? যোগুকে কিন্তু তখন আলোচনা হয়েছে, কৈলাস এসে বললো, তো একটা পার্ট আমাদের গল্পের চলে গেল। সেকেন্ড কাহিনীটা এখন দেখো, প্রথম বিপদ গেল, দ্বিতীয় বিপদ এখন আসলো আবার এই যে গোকুলের লোকজন, গোকুল জোরদার, ঠিক আছে, জমিদার। সো এ কি করলো, রাতের বেলা লোক পাঠাইছে, পেয়াদা পাঠাইছে, কয়েকজনকে পাঠাইছে, 3-4জনকে পাঠিয়ে বলতেছে মাসি পিসিকে যে তোমাকে এখন একটু কাছারি বাড়ি আসতে হবে, জমিদার বাবু ডেকেছেন। এখন ওরা বলতেছে কেন, এই রাতের বেলা দুইটা মেয়ে মানুষ, আমরা সাধারণ মানুষ, এই রাতের বেলা কেন তোমরা আমাকে ডাকতে আসছো,
কেন আমি রাতের বেলা জমিদারের বাসায় যাব, এখন তো আমি যাব না, রাইট? খুবই স্বাভাবিক কথা যে যদি দরকার হয় জমিদারবাবু বা জোরদারবাবু বা গোকুল যদি আমাকে ডাকেই, তার যদি কথা বলার দরকারই হয়, তাহলে তুমি হচ্ছে পরের দিন আমাকে ডাকো, সকালে ডাকো, আমি সকালে আসবো। তো তখন আসলে যে পেয়াদা যারা ছিল, কানাই টানাই যারা ছিল, ওরা আসলে বলছে যে না, হবে না, তোমাকে আসলে এখনই যাইতে হবে, কারণ ওখানে দারোগা বাবু আছে। এখন তুমি যদি না যাও তাহলে আমরা আসলে দারোগা বাবুর মাধ্যমে এসে তোমাকে চ্যাংদোলা করে নিয়ে যাবো, একেবারে তোমাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে চলে যাবো। সো তুমি যদি না যাও ভালোই ভালো, তাহলে আমি তোমাকে অ্যারেস্ট করবো। এখন ওরা দেখতেছে যে তাহলে তো বিপদ, তাহলে তো সমস্যা, তাহলে এখন এই বিপদ থেকে বাঁচার উপায় কি? তারা একটা বুদ্ধি বাইর করলো যে ঠিক আছে, তারা এখন ওই যে কানাই ছিল আর যারা যে তোমার ইয়ে ছিল, কি বলে, হ্যাঁ পুলিশই, কাইন্ড অফ পুলিশই ডাক্তার ছিল। আচ্ছা, সো তাদের যে আরও মাসি পিসি আর কানাই সহ যারা ছিল, তারা তাদেরকে বললো যে আচ্ছা ঠিক আছে কানাই, তুমি এখানে দাঁড়াও, আমরা তাহলে কাপড়টা চেঞ্জ করে আসি, মানে আমরা তো একটা ঘরের কাপড়ে আসি, সো আমরা কাপড়টা চেঞ্জ করে আসি। যাওয়ার আগে তারা আবার দেখতে পাইছে কি জানো, ওই যে তোমার হচ্ছে জঙ্গলের পাশে, তাদের বাসার যে পুকুরটা, পুকুর ধারে একটা জঙ্গল আছে, জঙ্গলের পাশে জঙ্গলে নড়াচড়া হচ্ছে, বুঝছো, জঙ্গলে খুব একটা নড়াচড়া হচ্ছে। সো তারা বুঝতে পারছে যে ওখানে আসলে কেউ না কেউ আছে। তারা এটাও চিনতে পারছে যে ওখানে তারা গ্রামের যে গুন্ডা বদমাশগুলো আছে, গুন্ডা বদমাশগুলো ওখানে আছে। সো তারা তাদের পরিকল্পনা বুঝতে পারছে। পরিকল্পনাটা হচ্ছে, যখনই মাসি পিসি ওই যে কাছারি বাড়িতে চলে যাবে, তখন ওই গুন্ডাগুলা এসে আলটিমেটলি কি বলতো, গোকুলের যেই তোমার হচ্ছে গুন্ডা বাহিনী এসে আল্লাদিকে তুলে নিয়ে চলে যাবে। এটা তারা বুঝতে পারছে। এটা হচ্ছে গোকুলের প্ল্যান, যে আমরা এই দুজনকে এদিকে সরিয়ে এনে আল্লাদিকে এখান থেকে কিডন্যাপ করে তুলে নিয়ে চলে যাব। এটা হচ্ছে প্ল্যান ছিল। সো মাসি পিসিরা বুঝতে পারছে। যাই হোক, সো তারপরে আমরা দেখতে পেলাম, ওকে, এখানে কে যেন একটি আমার সম্পর্কে একটি কমেন্ট করেছে, দাঁড়াও তাকে একটু ভালোবাসা দিয়ে আসি। আচ্ছা, শশান্ত দাস দাস, শশান্ত দাস দাস লিখছে, তার এই বেশি বোঝার জন্য তাকে 7 দিনের জন্য ব্যান করা হলো। গুড বাই, ভালো থেকো তুমি, তোমার জন্য শুভকামনা। আচ্ছা, চলো আমরা তাহলে আবারও চলে যাই কাহিনীতে। হ্যাঁ, ওকে, ওকে, সো আমরা কোথায় ছিলাম তাহলে? মাসি পিসি কিন্তু প্ল্যান বুঝতে পারছে, তাই না? মাসি পিসি কিন্তু প্ল্যান বুঝতে পারছে, মাসি পিসি কিন্তু প্ল্যান বুঝে ফেলছে যে এখানে এখন এই ঘটনা ঘটতে পারে। সেটা হচ্ছে কি বলতো, সেটা কি বলতো, একটা হচ্ছে কিডন্যাপ করে নিয়ে যাওয়া, এই ঘটনা এখন ঘটতে পারে। তারা এটা আন্দাজ করে ফেলেছে, তারা এটা আন্দাজ করে ফেলেছে। তো মাসি পিসি খুব স্বাভাবিকভাবেই এখন তো তারা ওকে বাঁচানোর জন্য চেষ্টা করবেই, যে আল্লাদি আছে তাকে তো অবশ্যই বাঁচানোর জন্য তারা চেষ্টা করবেই। সো তারা ওই যে বললো যে দাঁড়াও আমি একটু তাহলে ইয়ে করে আসি, তোমার হচ্ছে কি বলে জামা কাপড় ছেড়ে আসি, জামা কাপড় ছেড়ে আসি, এইটা বলে তারা ঘরের মধ্যে গেছে। হ্যাঁ, ঘরের মধ্যে যে কি করছে শুনো। তাদের ঘরের মধ্যে তো স্বাভাবিকভাবে ওই যে বটি টুটি দাটা এগুলো তো থাকেই, তাই না? মানে একদম ছোট টাইপের, মানে যেগুলো বাসার মধ্যে আমাদের সবারই থাকে, বুঝছো, আমাদের সবার বাসার মধ্যে যেটা থাকে। সো এরকম বাসায় যাদের হচ্ছে আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সো বাসার মধ্যে যে গৃহস্থালির যে অস্ত্রগুলো আছে, দেখো তোমার বাসাতেও রান্নাঘরে বা কোনো একটা স্টোর রুমে ঠিকই দা আছে, বটি আছে, শাবল আছে, এগুলা কিন্তু থাকে, তাই না? সো এই অস্ত্রগুলো নিয়ে তারা বাসার মধ্যে যে ঢুকছে, বাসার মধ্যে আর বাইরে আসছে এই অস্ত্রগুলো নিয়ে। মাসি ও পিসি দা এবং শাবল টাবল যা আছে সব কিছু নিয়ে, কোদাল টোদাল নিয়ে একেবারে চলে আসছে। এসে তারা তোমার একদম ওদেরকে ভয় দেখাচ্ছে যে এই তোরা যদি এক পা আগাস, আজকে তোদের পা থাকবে কি আমি থাকবো, তোদের পা আমি আজকে কেটেই ফেলবো। এসে তারা এগুলা বলছে। ওরা তো ভয় পেয়ে গেছে, বটি ফটি নিয়ে যেহেতু আসছে, একেবারে দেখি চালিয়ে দেয়, বুঝছো, খুব তো ঝামেলা। সো তারা ভয় পেয়ে গেছে এবং তারা চিল্লাচিল্লি শুরু করে দিছে। সো তারা আলটিমেটলি তোমার হচ্ছে চিল্লাচিল্লির কারণে প্রতিবেশীদেরকেও ডেকে ফেলছে। সো আশপাশের মানুষজনও আসলে একটু জেনে গেছে যেখানে কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে। সো তারা
এখানে বাবুকে, দারোগা বাবু আবার বাবু আবার কে? দারোগা বাবু মানে ইন্সপেক্টর, পুলিশের ইন্সপেক্টর, বুঝছো? সে হচ্ছে সেনাপ্রধান টাইপের একটা লোক আর কি, ওই এলাকার দারোগা আর কি সে। যাই হোক, সেও আর কি গেছিল। সো এই হচ্ছে বিষয়। তারা হচ্ছে এরকম একেবারে তোমার পুরো, হ্যাঁ, অ্যাকশন সিন, পুরো অ্যাকশন সিন, এই সিনেমা পুরো অ্যাকশন সিন। একেবারে দা বটি নিয়ে যা যা আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব। সো তারা ওই চিন্তা করে আমাদের যা কিছু আছে তাই নিয়ে আজকে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, রক্ত দিয়েছি আরও দিব, এই চিন্তা করে তারা দা বটি নিয়ে নেমে পড়ছে। নেমে ইচ্ছা মতো ভয়টয় দেখাচ্ছে, গালাগালি করছে, তুই যদি এখন না যাস তোর পাও কাটবো, কল্লা কাটবো, সব কেটে দেবো, তুই যদি এক পাও আগাস তোর কল্লা আমি কেটে ফেলবো, একেবারে এইরকম ধামকি, বুঝছো? ধামকি টামকি শুনে পেয়াদা তো পাড়াইছে, গুন্ডা বদমাশি দিক থেকে পালাইছে, আর আশপাশের লোকজনও জড়ো হয়ে গেছে। সো এইভাবে মূলত তারা প্রোটেক্ট করেছিল ওই রাতটাই। যুদ্ধের আয়োজন বলতে এটাই বোঝানো হয়েছে, যুদ্ধের আয়োজন বলতে এটাই বোঝানো হয়েছে। এই যে গোকুল অনৈতিকভাবে আলাদিকে পেতে চায়, পাশিপিসিকে সে ছলে বলে কৌশলে বশীভূত করতে না পেরে কানাই চৌকিদারের মাধ্যমে মাসিপিসিকে কাছারি বাড়ি পাঠিয়ে তার গুন্ডা বাহিনীতে তুলে নেওয়ার ফাঁদ পাতলে মূলত এই ঘটনাটা ঘটে, বুঝছো? মূলত এই ঘটনাটা ঘটে। আমরা কি ঘটনা বুঝছি? আমরা কি গল্পটা বুঝছি? আমি যে গল্পটা তোমাদেরকে বললাম, গল্পটাকে আমরা বুঝছি? এটা কিন্তু গল্পের একটা সামারিও হয়ে গেল, গল্পের একটা বলতে পারো এক্সক্লুসিভ একটা পার্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো আমরা কি বুঝছি এই পর্যন্ত গল্পটা? গল্পটা কি আমরা বুঝছি? 24 জুলাইয়ের মতো, হ্যাঁ বলতে পারো। 24 জুলাইয়ে যেরকম দেখেছো, পুরো জুলাই মাস জুড়ে যেরকম মেয়েদেরকে দেখেছো, আমি কিছু ছবি দেখছিলাম, যেমন হচ্ছে তোমার রুটি বেলার যেটা আছে, কি না আমি আসলে জানি না। সো ওইটা নিয়েও মানুষজন জুলাইতে নেমে গেছিল। তারপরে হচ্ছে ভিকারুন্নিসের একটা মেয়েকে দেখছিলাম, ও হচ্ছে স্কুল ড্রেস পরে সাইকেল চালাচ্ছে, আর পিঠে হচ্ছে তোমার একটা স্টিক ছিল বা লাঠি বা স্টাম্প কিছু একটা ছিল, মানে সামনে যদি পায়ে পেটাবে। সো এই জিনিসটা খুবই ভালো ছিল, অনেকটা ওইরকমই বলতে পারো কাহিনীটা। এখন এখানে অনেকটা ওইরকমই, মেয়েরা যা পাইছে তাই নিয়ে নেমে পড়ছে, বটি নিয়ে, ওই যে রুটি বেলার ওইটা দিয়ে, তারপর ওইটার নাম সরি আমি জানি না, তারপর হচ্ছে স্টিক নিয়ে যা যা পারছে। মেয়েদের জন্য তো আন্দোলনটা আলটিমেটলি সফল হয়েছে। মেয়েরা যদি এভাবে সাপোর্ট না দিত কোনোদিন এই আন্দোলন সফল হইতো না। ওকে, হ্যাঁ, রুটি বেলুন, আচ্ছা, বেলুন হোয়াট এভার ইট ইজ, ওইটা আর কি। আচ্ছা, বুঝছি আমরা। ক্লিয়ার, আমাকে একটু দ্রুত জানাও, কমেন্ট করো দ্রুত, ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করো। আমরা কি বুঝছি এটা? এই কাহিনী বুঝে থাকলে পরের যে কোনো অনুধাবনমূলক প্রশ্ন আমরা পারবো। পরের যে কোনো অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু আমরা পারবো যদি আমরা এটা বুঝে থাকি। আমরা কি এটা বুঝছি? ওকে, বুঝছি আমরা, রাইট? বুঝছি সবাই, বুঝছি। ওকে, ভেরি গুড। ক্লিয়ার, সবার ক্লিয়ার। ভেরি গুড, সবার ক্লিয়ার, ভেরি গুড। ওকে, আমি তো পুরোটাই বলে ফেলছি রে। কে এটা? মিয়াদ হাসান আলভি, পুরোটাই তো বলে ফেলছি কাহিনী। হলে যে আর মনে করতাম, এটার জন্য তোমার বাদাম খাইতে হবে। আরে মশা আবার চলে আসছে, মশাকে কেন ব্যান দিতে পারছি না? সবাইকে ব্যান দিতে পারলো, আচ্ছা যাই হোক, মশার ব্যানের ব্যবস্থা করতেছি। অ্যারোসোলটা কই গেছে? আমি অ্যারোসোল খুঁজে পাচ্ছি না। অ্যারোসোল যে দেখছিলাম একটু আগে, অ্যারোসোল কই? যাই হোক, বুঝছি আমরা সবাই। ওকে, চলো নেক্সট। তাই সংসার অভিজ্ঞ মাসি পিসি তা বুঝতে পারে এবং বটি ও রামদার ভয় দেখিয়ে, রামদা চিনো তো? বটি এবং রামদার ভয় দেখিয়ে প্রতিবেশীদের ডেকে তাদের তাড়িয়ে দেয়। গুন্ডা বাহিনী তাদের ঘরে আগুন দিতে পারে ভেবে জল ও ভেজা কাঁথার ব্যবস্থা করে রাখে, হাতের কাছে রাখে বটি আর দা। এইভাবেই মূলত তারা যুদ্ধের আয়োজন করে রাখে। মানে তারা যখন ওই যে তোমার আপাতত তো ধরো ক্লিয়ার, তাই না? আপাতত তো তাদেরকে সবাইকে পাঠাই দিছে, গুন্ডা তো সব চলে গেছে, কিন্তু রাতের বেলা তো আবার আক্রমণ আসতে পারে। মধ্যরাত ধরো, যখন মধ্যরাত হয়ে গেল, যখন হচ্ছে প্রতিবেশীরাও আর বের হবে না ডাকলেও, সো ওই টাইমটাতেও যদি আক্রমণ হয়, তারা চিন্তা করলো ওরা হচ্ছে আমাদের বাসায় আগুন দিতে পারে আর ফিজিক্যালি এসে আক্রমণ করতে পারে। সো তারা হচ্ছে তোমার বাসায় যেন আগুন দেয় এবং সেই আগুনটা যেন তারা প্রতিরোধ করতে পারে। শামিমা ইসলাম আন্টিকে আমার সালাম দিও, আসসালামু আলাইকুম আন্টি। আচ্ছা, সো রামদা কি? রামদা হচ্ছে দার মতো একটু বড় সাইজের, বুঝছো? রামদা হচ্ছে দার মতো, দা তো চিনো,
দা হচ্ছে একটু ছোট ছোট সাইজের যে মাঠে এভাবে কাটে, রামদা আর একটু বড় সাইজের, বুঝছো? মানুষজনকে মানে গলায় দিতে 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 আর কি সুবিধা, বুঝছো? গলা টলা কাটতে গেলে রামদাদের সুবিধা। কি যে শিখাইতেছে তোমাদের আমি, আল্লাহ, এগুলা শিখো না, এগুলা শিখো না। যাই হোক, সো এই যে ওনারা কি চিন্তা করছে তাহলে, আমাদের দুইভাবে আক্রমণ আসতে পারে। এক হচ্ছে আমাদের বাড়িতে আক্রমণ করে দিতে পারে, আগুন দিয়ে দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কি করতে পারে, ফিজিক্যালি এসে আক্রমণ করতে পারে। সো তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখে দুই রকম ভাবেই। এক হচ্ছে বাড়িতে যদি আগুন দেয়, সেই আগুন নেভানোর জন্য তাদের কাছে যে হাতের যে কাঁথা টাথা আছে, কাপড় চোপড় আছে, তারা হচ্ছে জল মানে মোটামুটি পানি এবং ওই কাঁথা তারা ভিজিয়ে রাখে। দেখো, এটা কিন্তু ফায়ার সার্ভিস এখন স্কুলে স্কুলে যে শেখায় যে তোমার হচ্ছে ভেজা কাপড় দিয়ে বা ভেজা বস্তা দিয়ে কিন্তু আমরা আগুন নেভাতে পারি। সো তারা ওই সময় ওটা জানতো। সো তারা কাঁথাটা একেবারে ভিজিয়ে টিজিয়ে রেডি করে রাখে, প্রস্তুতি নিয়ে রাখে, যদি আগুন দেয় সে আগুন যেন তারা দ্রুত নেভাতে পারে, নাম্বার ওয়ান। সেকেন্ডলি হচ্ছে তারা হাতের কাছে বটিয়া দা নিয়েই ঘুমায়, বুঝছো? একেবারে রামদা টামদা রেখে, রামদা বলতেছি, হ্যাঁ রামদাই তো, রামদা নিয়েও সে ঘুমায়। হ্যাঁ, আন্দোলনের আমদানিও, এখন আন্দোলন তো আর হবে না আল্লাহর রহমতে, এখন তো আর আন্দোলনের সুযোগ নাই। 24-এর আন্দোলনে যদি রামদানি না নেমে থাকো তাহলে তোমার লস, আমরা তো নামছিলাম। যাই হোক, ওকে। হ্যাঁ, মুরগির গলার কথা বলছি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। মুরগির গলা কাটতে রামদা দিয়ে কাটা ইজি, বুঝছো? ওকে, চলো বুঝছি আমরা কাহিনী তাহলে। আল্লাদিকে স্বামীর ঘর ছেলে চলে যেতে হয় কেন? কেন চলে যেতে হয় এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে অসহনীয় অত্যাচার, নির্যাতন, এই কারণে। মাসি পিসির জমানো টাকা কেন খরচ হয়ে গিয়েছিল? দুর্ভিক্ষের সময় খাবার কিনতে মাসি পিসিদের জমানোর উপর টাকা আধুলি শিখি খরচ হয়ে গিয়েছিল। মাসি পিসির আল্লাদির বাবার বাড়িতে আশ্রিতা, ওদিকে দেশে মনোয়ন্তর, কোথাও কোনো কাজ নেই, খাবার নেই, সামর্থ্য নেই, তাই মূলত তাদের টাকা দিয়ে তারা কয়েকদিন চলেছিল। এটা ইজি, এগুলা তার কিছু কাহিনী নাই। আমরা যেভাবে পড়ছি প্রথম থেকে এই পর্যন্ত, তাতে আমাদের কাহিনী কিন্তু শেষ। তাতে কিন্তু আমাদের এই যে ইবনে আদিল বলতেছে আমি শুধু মেয়েদেরকে পাত্তা দিই, এগুলা আমার নামে হচ্ছে গুজব, বুঝছো? এই গুজববাজদের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও, তোমরা প্রতিবাদ করো, মেয়েরা তোমরা প্রতিবাদ করো। আমি নাকি তোমাদের শুধু পাত্তা দিই। এই মিলন ভাইয়ের কেন পদত্যাগ চাও তোমরা? মিলন তো ঠিক কাজই করতেছে, ঠিকই আছে। তোমাদের ব্যাচের কিছু গাধা দেখলাম হচ্ছে শাহবাগ মোড়ে যে আন্দোলন করতেছে, এদেরকে থামাও। এদের জন্য তোমাদের মান সম্মান শেষ হয়ে যাবে, পুরো ব্যাচের মান সম্মান শেষ হয়ে যাবে, এই গাধাগুলোকে থামাও। ওকে, সো আমরা দেখতে পেলাম, আমরা কিন্তু পুরো গল্প শেষ বাই দাও। এই মাসি পিসি কিভাবে জীবন নির্বাহ করে এটা গল্পের প্রথমে বলছি, পরের পাঠক নিয়ে কথা বলে ফেলছি। সো পুরো গল্প কিন্তু আমি তোমাদেরকে পড়াই ফেলছি অলরেডি, এখন জাস্ট দেখবা ঠাস ঠাস করে শেষ হয়ে যাবে। কিভাবে জীবিকা নির্বাহ করতো, অন্যের বাড়িতে কাজ করে, শাক পাতা ফলমূল বিক্রি করে, অনেক কিছুই যে কাঁথা টাথা গেথে ইত্যাদি ইত্যাদি, এই যে কাঁথা সেলাই করে ইত্যাদি ইত্যাদি করে, ডালের বড়ি বেচে হোগলা গেথে ইত্যাদি করতো তারা। আলাদা থেকে যৌগু কেন মারধর করেছিল? নেশার টাকা সংগ্রহ করতে, যৌতুকের টাকা সংগ্রহ করতে ইত্যাদি ইত্যাদি, এবং সম্পত্তির লোভে আলটিমেটলি। মাসি পিসি রোজগারের জন্য কি উপায় বেছে নিয়েছিল? একটু আগে আমরা পড়েছি কি উপায় বেছে নিয়েছিল। যৌগু কেন মামলা করতে চাইলো? কারণ তার বউ হচ্ছে মাসি পিসির কাছে ছিল। আল্লাদি যেহেতু তার মাসি পিসির কাছে ছিল, তাই যোগু তার বউকে ফেরত পাওয়ার জন্য মামলা করতে চেয়েছিল। এই মামলার ভয় তার আলটিমেটলি দেখিয়েছিল, এবং মামলা করে বউকে পাওয়ার কারণ কি ছিল? বউকে পাইতে চাওয়ার কারণটা ছিল সম্পত্তি, কারণ বউয়ের নামে বাবার অনেক সম্পত্তি আছে, সেগুলো পাওয়ার, বুঝছো? ঈষৎ তন্দ্রার ঘুরে আল্লাদি শিরও উঠে কেন? এটা ইম্পর্টেন্ট, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু ভিন্ন টাইপের কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট। সংসারে নিজের অবস্থান, অত্যাচারীর স্বামীর ঘরে ফিরে যাওয়া, তারপরে হচ্ছে ফিরে যাওয়ার যে আশঙ্কা বা ভয়, তারপরে কি বলতো, এইসব জিনিসগুলো ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন হওয়ার কারণে সে শিউরে উঠেছিল। এই জন্য মূলত ঘুমের মধ্যে ওই যে আমাদের বলে না যে বোবাই ধরা বলে একটা বিষয় আছে না, শুনছো না? আমি তো শুনছি আর কি। তো যে বোবাই ধরা যে জিনিসটা আছে, ওইটা মূলত আল্লাদের হয়েছিল। সে হচ্ছে একটু ভয়টাই পেয়ে গেছিল, সব মিলিয়ে সে একটু ভয় পেয়ে গেছিল। আচ্ছা, ওটা এসএসসি ব্যাচ ছিল, সরি। তাহলে আমি এসএসসি 26 না এইচএসসি 26 আমি আসলে দেখি নাই, মনে হয় এসএসসি 26ই, আমি জানি না আসলে এইচএসসি না এসএসসি। যাই হোক, 26 তো তোমাদেরই, তো 26 তো তোমরাই, আবার কি 26 সব এক, এসএসসি হোক এইচএসসি হোক, ব্যাপার না। আচ্ছা, আল্লাদি কেন স্বামীর ঘরে যেতে চায় না? নির্যাতনের ভয়ে, নির্যাতনের ভয়, এক্স্যাক্টলি। আরে আমি যেটা বললাম এইটাই, দেখছো স্লাইড আমার কথা কপি করে সবসময়, কি যে বলবো, স্লাইড যারা বানায় এই দুষ্টগুলারে, নির্যাতনের ভয়ে। আচ্ছা, রাতের বেলা কানাই পেয়াদা নিয়ে আসে কেন? আমরা অলরেডি জানি কাহিনী কি, কানাই কেন পেয়াদা নিয়ে আসছিল। ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, এখানে পাষাণ কথাটা কি বোঝানো হয়েছে? এখানে কথাটা মেনলি বলা হয়েছে মানে যেহেতু যোগু আল্লাদিকে অনেক বেশি নির্যাতন করতো, অনেক বেশি হচ্ছে তোমার পাশবিক নির্যাতন তার উপরে করতো। সো এই জিনিসগুলো যখন করতো, তখন আলটিমেটলি তার মাসি পিসি তাকে বললো যে যখন তুমি মা হবা, ও বাই দ্য ওয়ে একটা ইনফরমেশন বাই দ্য ওয়ে, আল্লাদি ওয়াজ প্রেগনেন্ট।
আল্লাদি ওয়াজ প্রেগনেন্ট বাই দা, এইটা আমি আমার এইচএসসি টাইমে গল্প পড়ার 6 মাস পরে জানতে পারছি। আমি তাকে বুঝিই নাই যে ঘটনা এই, বুঝছো, ঘটনা যে আমি বুঝিই নাই। সো সন্তান কোলে আসতে সেই নিষ্ঠুর স্বামীও কিন্তু কোমল হৃদয়ের মানুষে পরিণত হয়। এইটাই মূলত তাকে পিসি আল্লাহ দেখে বোঝাচ্ছিল যে আমার হাজবেন্ড যখন ছিল, মানে পিসির যে হাজবেন্ড ছিল, সেও কিন্তু তোমার খুবই রুট ছিল, খুবই নির্যাতন করতো, সবকিছু করতো। সো আলটিমেটলি যখন পিসির সন্তান আসতো তখন কিন্তু সে আবার নরম হয়ে গেছিল। সো এটা সে বললো যে এখন যেহেতু তোকে নির্যাতন করছে, তুমি যখন মা হয়ে যাবো আলটিমেটলি, তখন তোমার স্বামী আসলে এইভাবে তোমাকে আর নির্যাতন করবে না, বুঝছো? ওকে। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে। কাজের সম্পর্কে এবং কেন বলা হচ্ছে? মাসি পিসি সম্পর্কে বলা হচ্ছে কারণ কানাই চৌকিদার এবং সাথী লোকজন তাদের পরও মাসি পিসি নিশ্চিন্ত হতে পারে না। তাদের সন্দেহ হয় যে ওরা আবার আসতে পারে, তাই মাসি পিসির সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি নিতে বিছানা ছেড়ে ওঠে। কিন্তু বিছানায় আলাদা ঘুমাচ্ছিল, আলাদা ঘুমিয়েছিল এবং তারা আলটিমেটলি ওই যে প্রস্তুতি নিয়ে রাখছিল, হ্যাঁ প্রস্তুতি নিয়ে রাখতেছিল যেন কোনো প্রকার হামলা হলে তারা যেন সেটাকে প্রতিরোধ করতে পারে। আচ্ছা, এমসিকিউ চলো। মাসিপিসি গল্পে যোগু আর সেই যোগু নেই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? যশোর বোর্ড 22-এর প্রশ্ন, বলে ফেলো, দ্রুত বলে ফেলো। এমসিকিউ 1, তারপর আমরা নেক্সটে চলে যাবো। আমরা কিন্তু মোটামুটি সব বুঝে ফেলছি, রাইট? মোটামুটি ঘটনা কিন্তু আমরা বুঝে ফেলছি, গল্প কিন্তু আমরা শেষ করে ফেলতেছি অলমোস্ট। বলে ফেলো দ্রুত। ওকে, মাল্টিপল অ্যান্সার্স, এক একজন এক একটা উত্তর দিচ্ছে। ওকে, ভেরি গুড। বি ডি সি এ সব বলে ফেলছো তোমরা, আমার আসলে আর কিছু বলার নাই, এটা হবে বি। কলেরায় আহ্লাদের পরিবার কতজন সদস্যকে হারিয়েছিল? বলো কতজন? আমি একটু আগে বারবার বলছি, এটা এটা বারবার বলছি একটু আগে। সো বলো কতজন? এটা দ্রুত বলে ফেলো। এটা যে না পারছে রে, তারে যে এমন পিটানো পিটাবো। ওকে, 3জন, তার মা, বাবা এবং তার ভাই। বজ্জাত হোক, খুনে হোক, জামাই তো মাসি পিসি কথা পিছিয়ে এই উক্তির মধ্যে দিয়ে কি প্রকাশ পেয়েছে? কুমিল্লা বোর্ড 2022-এর প্রশ্ন, বলে ফেলো। কুমিল্লা বোর্ড 2022-এর প্রশ্ন, হ্যাঁ এটা 3জন হবে। মা, বাবা এবং ভাইকে হারিয়েছিল আলটিমেটলি। একজন সঠিক উত্তর দিচ্ছে, ওরা আবার আরেকজন বলতেছে তোমার এটা হয় নাই। হাই রে গাধা, গাধার দল। ওকে, আবারও নানা মুনির নানা মত, এক একজনের এক এক উত্তর। ওকে, ভেরি গুড। সামাজিকতা ও দায়িত্ববোধ, চাবাস। তারপর মাসে বেশি গল্পে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? রাজশাহী বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 22, আবার 17, বলো।
এটা উত্তর করে ফেলো, তাহলে আমরা নেক্সট গল্পে চলে যাব। নিজু মারা লিখছে আ আ আ আ আ আ আ আ আ, মানে এ লিখতে গিয়ে আ হয়ে গেছে, বুঝছো? গানের কলি খেলতেছে ও এখানে। চলো আমরা গানের কলি খেলি, পড়াশোনার ভালো লাগতেছে না। আমারও পরীক্ষা শেষ, তোমাদেরও সামনে পরীক্ষা, চলো আমরা গানের কলি খেলি। খেলবা পোলাপাইন? কোথাও কি কে রে এত বড় কোশ্চেন, এত বড় কমেন্ট করছে, কেডা এটা? দিব নাকি ব্যান? আচ্ছা ওকে, সাবাস, ভালোই পারছো, পূর্বাশা। নেক্সট, মাঝখানে গুটি শুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটা এটা পারবা তোমরা, এটা আল্লাহ দিয়ে, এটা এটা আর কিছু এই এটা কি হলো? মাঝখানে গুটি শুটি বসে আছে অল্প বয়সী একটি বউ, বউটা রহিমা কেন হবে? রহিমা কে? মাঝখানে গুটি শুটি হয়ে রহিমা কে বাবা? রহিমা কেন হলো এটা আবার? আহা, আল্লাহ দিত রাইট পোলাপাইন। রহিমা নামে কি কাউরে দেখছো? রহিমা নামে কি কাউরে দেখছো তোমরা? রহিমা হবে না, আল্লাদি হবে। নেক্সট, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি বলো? এটাও পড়াইছি একদম ফার্স্টে। তোমাদেরকে আমি যেভাবে পড়াইছি এটার পরে আসলে তোমাদের এমসিকিউ সব পারার কথা, সিকিউ তোমরা যেই কোয়েশ্চেনে আসুক, গ ঘ ইত্যাদি সব পারার কথা। এক্সাক্ট ইনফরমেশনগুলোর জন্য, লাইক জ্ঞানমূলকের জন্য তোমাদেরকে একটু রিডিংটা জাস্ট পড়তে হবে। তাছাড়া বাকি সব তোমাদের এমনিতে পারার কথা। আমি আটকে গেছি, আয়শা আঁকি কেন আমি আটকে যাব? রহিমা, হ্যাঁ মজিদের ওয়াইফ, হ্যাঁ মজিদের ওয়াইফ, কিন্তু মজিদের ওয়াইফ এখানে কেন আসবে? এটা আল্লাহই হবে। লাল চালুতে রহিমা আছে, সে হচ্ছে মজিদের ওয়াইফ। ওই যে বিশাল দেহি যে ওয়াইফটা আছে ওইটা, লম্বা চওড়া একটু, দেখলে ভয় লাগে ওইটা, তাই না? ওর তাও দুইটা ওয়াইফ ছিল, কি যে ঝামেলা। যাই হোক, সি 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 মজিদের বউ, ওকে মজিদের বউ, ঠিক আছে বউ। আচ্ছা চলো, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। উইথ দ্যাট বিং সেইড, আমরা এখানে কনক্লুড করতেছি এমসিকিউ জার্নি। চলো আমরা তাহলে, কি হলো এটা? আচ্ছা একটু ওয়েট, এটা কোথায় চলে আসলো আবার? আমরা তো ছিলাম এখানে, এখানে আসি। চলো আমরা এটা পড়লাম। নেক্সট আমরা যে গল্পটা আছে সেটা এবার পড়ে ফেলবো। বাই দা ওয়ে, তোমাদের জন্য একটা গিফট আছে, তোমাদের জন্য একটা গিফট আছে, সেটা হচ্ছে একটা ছোট্ট হোমওয়ার্ক। এখানে কিন্তু 50টা এমসিকিউ দেওয়া আছে গাইজ, বাই দা ওয়ে 50টা এমসিকিউ কিন্তু এখানে দেওয়া আছে তোমাদের জন্য। সো এটা একটু করে ফেলবা। সিস্টেমটা তোমরা জানো, আগে কোয়েশ্চেন বের করবা, কোয়েশ্চেনটা বের করে তারপরে নিজে যে উত্তর করার চেষ্টা করবো, নেক্সট স্লাইডে যদি মিলিয়ে দেখবা যে আসলে উত্তরটা আমার হয়েছে কি না। ওকে, সো তোমাদের জন্য যে গিফট সেটা হচ্ছে এটা। এই আসিস না, আচ্ছা গিফটটা হচ্ছে এটা, একটু স্ক্রিনশট নিয়ে নাও, কারণ স্লাইড পেতে দেরি হতে পারে। আর আমি আজকে রাত্রে পোস্ট দিয়ে দিব, সেই পোস্টের কমেন্ট বক্সে তোমরা এই হোমওয়ার্ক সাবমিট করবা। আমি কমেন্ট বক্সে তোমাদের হোমওয়ার্ক দিতে চাই, সো স্ক্রিনশট নিয়ে নাও দ্রুত, সবগুলো কোয়েশ্চেনের স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে সৃজনশীল 1 এবং কোয়েশ্চেন 1, এটা ঘ নাম্বার, সবগুলো দেখাবো, ক খ গ সবই দেখাবো। সো 50টা এমসিকিউ গিফট আর হোমওয়ার্ক এটাও গিফট। এসএস ডান সবার? এসএস ডান? আয়শা কি বলতেছে? ক্লাসটা খুবই ভালো লেগেছে, এখনো ক্লাস বাকি আছে। যদি তোমাদের আসলে ক্লাস ভালো লেগে থাকে তাহলে ফিডব্যাক ফর্ম আছে, দেখো এই ক্লাসের ক্যাপশনে, এই ভিডিওটার লাইভ ভিডিওটার ক্যাপশন ফিডব্যাক ফর্ম আছে। সো ফিডব্যাক ফর্মের লিঙ্কটাতে যে কোনো ফিডব্যাক দিতে পারো। আমার নাম সার্চ করলে হবে, রিদওয়ান করে বিকল লিখলে চলে আসবে। সো সার্চ করে ফিডব্যাক দিতে পারো। ওকে, এসএস ডান সবার? এসএস ডান? ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। নেক্সট ক নাম্বার, এটা এসএস নিয়ে নিই আমরা দ্রুত।
মাসিপিসি গল্পে উল্লেখিত বাবুর নাম কি? এটা একটু দ্রুত আমরা এসএস নিয়ে নিই। ক খ গ ঘ চারটায় আমরা লিখে সাবমিট করব। আমি আজকে রাত্রে পোস্ট দিব 11টার দিকে, এবং এটা তোমাদের 24 ঘন্টা সময় থাকবে। আজকে রাত থেকে কালকে তোমার হচ্ছে রাত পর্যন্ত 24 ঘন্টা সময় দেওয়া হবে। 24 ঘন্টার ভিতরে তোমাদেরকে এটা সাবমিট করতে হবে। বুঝছি আমরা? এসএস ডান সবার? আচ্ছা, নেক্সট হচ্ছে এটা দেখবা না, এই উত্তর দেখা যাবে না। আচ্ছা, মোরা নয় মরবো পিসিদের উক্তির কিসের ইঙ্গিত বহনকারী? খ নাম্বার। এটা এসএস নিয়ে নাও দ্রুত। আল্লাহ, গিফট পেতো না, খুশি না? এত সুন্দর একটা গিফট দিলাম, এত সুন্দর গিফট তোমাদের কে দিবে বলো? দুই মিনিটের আবার ব্রেক হয় নাকি? 2 মিনিটের ব্রেক হয় নাকি? ব্রেক দিলে তো বড় ব্রেক দেওয়া লাগে, কিন্তু এখন ব্রেক দেওয়া যাবে না, তোমরা দুষ্টুমি করবা, পালাবা সবগুলা। ওকে, এটা হচ্ছে খ গেল, এটা হচ্ছে গ। এটা এসএস নিয়ে হলো লাস্ট ওয়ান। এটার এসএস নিয়ে নাও, এটার একটু এসএস নিয়ে নাও। যে দেখে ফেলছো বা এটা দেখে উত্তর করবা, সে আসলে নিজের সাথে ফাঁকিবাজি করবা। নিজের সাথে ফাঁকিবাজি করে আলটিমেটলি জীবনে বড় কিছু হওয়া যায় না, বুঝছো? জীবনে বড় কিছু হওয়া যায় না পোলা পাইন। যাই হোক, ওকে ওকে ওকে, বুঝছি আমরা। আমাদের কি ডান এসএস নেওয়া? আমরা একটু দ্রুত লিখে দিই। এসএস নেওয়া ডান কিনা আমরা একটু লিখে দিই দ্রুত। এসএস নেওয়া কি ডান? ওকে। যৌবন কি কি লিখতেছে পোলাপান? যৌবন টৌবন বুঝলাম না। ক্লাস অন রেখে ঘুমাই গেছি, হাই রে। আচ্ছা, এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের জন্য, সুন্দর একটা গিফট। ওকে, চলো আমরা ব্যাকে যাই। তারপরে আমরা নেক্সটে চলে যাই। অর্ধাঙ্গী। অর্ধাঙ্গী 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 মানে কি বলো তো? ভাইঙা বলো আমারে। আরে ভাই, আসোস না কেন? হ্যাঁ হয়েছে, বলো অর্ধাঙ্গী মানে কি? তোমরা কি জানো অর্ধাঙ্গী মানে কি? তোমরা কি জানো বলো? পালাবো কেন? মিলন সাহেবের বাসায় গিয়ে উঠবো, তাই না? হ্যাঁ, মিলন সাহেবের বাসায় যেয়ে উঠো, হেলিকপ্টারে করে যাইও। বাসার অ্যাড্রেস লাগলে আমাকে বললো, আমি দিয়ে দিব নি। তার বাসার অ্যাড্রেস লাগলেও বললো, আমি দিয়ে দেবো, আছে আমার কাছে, গেছিলামও কয়েকদিন আগে। তোমাদের লাগলে বললো, দিয়া দিব নি। যাইও। স্কিপ করছো অর্ধাঙ্গী, প্রবলেম আলটিমেটলি হবে না। কারণ কি জানো? তুমি যদি অন্যগুলো ভালোভাবে পড়ো তাহলে আসলে সমস্যা হবে না। তুমি যদি অন্যগুলো ভালোভাবে পড়ো তাহলে এটা স্কিপ করলেও সমস্যা নাই। স্কিপ তো করাই যায়, চাপ কি? কিন্তু অন্যগুলো ভালোভাবে পড়ে রাখতে হবে বাবা। অন্যগুলো যদি না পড়ে চায় বলো যে ভাইয়া আমাকে বলছে যে স্কিপ করতে, আমি তো স্কিপ করে দিছি, এখন দোষ তো ভাইয়া, তাইলে আমি কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমি আগেই বলে দিলাম, কর্তৃপক্ষ তোমাদের যে কোনো প্রকার সিদ্ধান্তের জন্য কোনোভাবেই আমাদের এই কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমিও কোনোভাবে দায়ী থাকবো না, এটা তোমাদের উপরে। সো তোমরা কি করবে, এটা তোমাদের উপরে, বুঝছো? তোমরা কি করবে, তোমাদের উপরে। আমি তোমাদের HW দেখবো পোলাপাইন। আমার যেহেতু কাজ নাই, পরীক্ষা শেষ, আমি তোমাদের হোমওয়ার্ক দেখব। সো তোমরা হোমওয়ার্ক সাবমিট করবা, এবং সবগুলো হোমওয়ার্ক আমি তোমাদের চেকও করব, মার্ক দিয়ে দিব, বুঝছো? এবং পার খাতা যদি ভালো মার্ক পাও 20 টাকা করে বিকাশ করবা। ওকে, সো চলো শুরু করি। বাবা, এটা এমনি আসতেছে কেন? আচ্ছা, লেখক পরিচিতি।
বাংলা অঞ্চলের মুসলমান সমাজের নারী জাগরণের যে পথিকৃত রোকেয়া সাখাওয়াত হোসেন, সেই রোকেয়া সাখাওয়াত হোসেন অন্তপুর বাসিনী জীবন শুরু করলেও সামাজিক সীমাবদ্ধতার বেড়াজাল অতিক্রম করে বিদ্যাচর্চা শিক্ষা সঙ্গে সামাজিক অগ্রগতি। আচ্ছা, ঘটনাটা বলি। এখানে যা বোঝাতে যাচ্ছে ফার্স্ট প্যারাতে, সেটা হচ্ছে বেগম রোকেয়াকে তো সবাই চিনো, রাইট? নারী জাগরণের যে পথিকৃত বলা হয়, যে হচ্ছে তোমরা কি একটা ওয়ার্ডের সাথে, আচ্ছা না, এটা তোমাদের বলার দরকার নাই, তোমাদের প্রয়োজন নাই, আমি তোমাদেরকে অত ইতিহাস বলতেছি না, শর্টে বলি। সেটা হচ্ছে তোমরা তো রোকেয়া, বেগম রোকেয়া হোসেনকে চিনো, তাই না? বেগম রোকেয়াকে তো চিনো। তো রোকেয়া সাখাওয়াত হোসেন হচ্ছে বাংলা অঞ্চলের, আমাদের যে বাংলাদেশ অঞ্চল, এটার মুসলমান সমাজে নারী জাগরণের পথিকৃত বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে এটাকে এমডি আলামিন, এমডি আলামিন পাইছি একটারে কই গেল এই গাধাটা? এই যে দিছি ওরও 12 ঘন্টার জন্য। অপরাধ অনুসারে ব্যানের পরিমাণ বাড়বে। ওর অপরাধটা একটু ছোট, এই জন্য ওকে একটু ছোট দিলাম। হ্যাঁ, আমার কাছে খুবই সাবধান থাকতে হবে, ডিসিপ্লিন নিয়ে খুবই সাবধান থাকতে হবে, বেয়াদবি করলেই শিক্ষা পেয়ে যাবা। ওকে, সো যেমনটা বলছিলাম যে নারী জাগরণের যে পথিকৃত বাংলাদেশ অঞ্চলে, এবং তার নামে কিন্তু একটা বিশ্ববিদ্যালয় আছে। বলো তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কোথায়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হচ্ছে সেখানেই যেখানে বেগম রোকেয়ার জন্ম। বলো তো কোথায়? বলো বলো বলো, দেখি কে কে পারে দেখি। সোয়ামী আবার কি? এই কিরে, সোয়ামী টোয়ামী কি কি লিখতেছো তোমরা পোলা পায়? বলো তার বাসা কোথায়? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টা কোথায় বলো দেখি, কে বলতে পারে। তার জন্য থাকবে কেয়া কসমেটিক্সের উপর পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। বলো। ওকে, ওকে, সাবাস, পোলাবান সবাই তো জানো দেখতেছি। হ্যাঁ, সো উনি আমাদের ওই যে প্রথম দিকে একটা কথা বলতেছিলাম না, যে একটা চিরায়ত একটা চিন্তা ভাবনা আমাদের আছে যে মেয়েরা আসলে ঘরের বাইরে যাবে না, মেয়েরা পড়াশোনা করবে না, মেয়েরা সারাক্ষণ ঘরে থাকবে, তাদের হচ্ছে 10 বছর বয়সে বিয়ে হয়ে যাবে, 12 বছর বয়সে বিয়ে হয়ে যাবে, 15 বছর বয়সে বিয়ে হয়ে যাবে, এবং তারা আলটিমেটলি ঘর সংসার করবে, স্বামী সংসার করবে। এই যে চিন্তা ভাবনা ছিল, এই যে চিন্তা ভাবনাটা ছিল, সেই চিন্তা, আমি তোমাদেরকে কি লিখতে বলছি, তোমরা কি লিখতেছো? আচ্ছা, সো এই যে চিন্তাভাবনাটা ছিল, এই চিন্তাভাবনা থেকে বের করে আসার যেই মানুষটা, বের হয়ে আসার যেই শুরুটা, সেই শুরুটা করেছিল মূলত এই মানুষটা, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ইনি মূলত এই শুরুটা করেছিলেন। তিনি আলটিমেটলি একজন মুসলিম নারী হয়ে ওই রকম কনজারভেটিভ একটা ফ্যামিলিতে থেকেও তিনি কিন্তু বিদ্যাচর্চায়, এবং আলটিমেটলি আরও মেয়েরা যেন বিদ্যাচর্চায় আগ্রহী হতে পারে, বিদ্যাচর্চায় আসতে পারে, সেই যে সামাজিক অগ্রগতি, সেই সামাজিক অগ্রগতির যে জায়গাটা, সেই জায়গাটাতে উনি কাজ করেছিলেন। তিনি বিরাট ঝুঁকি নিয়ে অবরোধ বাসিনীদের উন্মুক্ত বিশ্বে পদার্পণ করার যে আহ্বান জানিয়েছিলেন, তা আমাদের সমাজ জীবনে আজ সার্থকতা লাভ করেছে। মানে এই যে আজকে মেয়েরা যে পড়াশোনা করতে পারছো, দেখতে পারছো, এটার পিছনেও বলতে পারো এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনই আছেন। কারণ মেয়েদের পড়াশোনা করা আমাদের সমাজে অ্যালাউড ছিল না একটা টাইমে। ওইটা অনেক আগের কাহিনী, বুঝছো? ওই টাইমটাতে জাস্ট এরকম চিন্তা করা হতো, 10 বছর বয়সে একটা মেয়ে হবে, মেয়েদেরকে আসলে তোমার একটা বার্ডেন হিসেবে নেওয়া হতো, একটা একটা বোঝা হিসেবে নেওয়া হতো, বুঝছো? একটা ছেলে জন্ম নিলে একটা বাবা মা যখন খুশি হতো, সেই জায়গাতে একটা মেয়ে জন্ম নিলে সেখানে বাবা মা খুশি হতো না, সেখানে তারা আরো মুডটা খারাপ করে ফেলতো, যে আহা আমার একটা মেয়ে হইলো, ছেলে হইলো না, বুঝছো? এরকম ঘটনা ঘটতো। সো সেই জায়গা থেকে মেয়েরা এখন জন্ম হইলে, এখন তো আর সবাই চায় মেয়ে বাচ্চাই হোক আমার। হ্যাঁ, আমার ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এবার 2026 সালে 67% মেয়ে ভর্তি হয়েছে,
110 জনের মধ্যে বলতে পারো প্রায় 70 জনই মেয়ে, 70-এর অধিক। সো এটা হচ্ছে আমাদের এবার মেয়েদের সংখ্যা। মেয়েদের পড়াশোনার সংখ্যা এখন এই লেভেলে আসছে। এবং তোমরা যারা জানো না তাদের জন্য বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা হয় বি ইউনিটে, সেই ভর্তি পরীক্ষায় 1 থেকে 60 র্যাঙ্কের ভিতরে যদি না থাকো তাহলে কিন্তু চান্স পাবা না। সো ওই র্যাঙ্কে কিন্তু মেয়েরা চান্স পাইছে সবচেয়ে বেশি। মেয়েরা যত চান্স পাইছে সবাই এখন লতে আসতেছে, বুঝছো? সো মেয়েরা একটা সময় সব জায়গাতে অবহেলিত ছিল, এখন অনেকটা ভালো পজিশনে মেয়েরা আছে। এখন সবাই মোটামুটি এই যে পাকনামি কে যেন করলো একটা, এইসব পাকনামিগুলো ব্যান দিব। তুমি লিখছো ভাই ব্যান দিয়েন না, এই জন্য দিলাম না। পাকনামিগুলো কিন্তু ব্যান দিব, পাকনামি করা যাবে না, আলতু ফালতু কথা বলা যাবে না। ওকে, মুসলমানদের শিক্ষার জন্য স্কুল প্রতিষ্ঠা তার অসাধারণ একটা কীর্তি। সমস্ত প্রতিকূলতার ভিতরেও আপন উদ্যম এবং প্রচেষ্টায় রোকেয়া সাখাওয়াত হোসেন ইংরেজি ও বাংলা সাহিত্যে বা সাহিত্য ভাষায় যে দক্ষতা অর্জন করেছিলেন তা বিস্ময়কর। রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যে বেগম রোকেয়া নামে পরিচিত বেশি সবচেয়ে। ওকে, সমাজসেবা ব্রত হলেও রোকেয়া কলম ধরেছিলেন মূলত সমাজকে জাগানোর লক্ষ্যে, এবং তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তীক্ষ্ণ এবং ঋজু যুক্তিনিষ্ঠ গদ্য লেখক হিসাবে, এবং আলটিমেটলি একজন সমাজ সচেতন একজন কর্মী হিসেবে বলতে পারে, একজন সাহিত্যিক কর্মী, একজন সামাজিক কর্মী, যিনি তিনি চিন্তা করতেন কি জানো, যে ছেলে মেয়ে না, ছেলে বা মেয়ে, একটা মেয়েকে মেয়ে হিসেবে দেখা বা একটা ছেলেকে ছেলে হিসেবে দেখা না, তিনি মনে করতেন যে ছেলে মেয়ে উভয়ই নির্বিশেষে মানুষ, দিন শেষে মানুষ। এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা আমাদের মধ্যে আনা খুবই ইম্পর্টেন্ট। স্পেশালি এখনকার যুগে এসে সবার মধ্যে এই শিক্ষাটা খুব আনা খুবই ইম্পর্টেন্ট। মেয়েদেরকে ডিফারেন্টভাবে না দেখে মানুষ হিসেবে দেখতে পারতে হবে। তিনি তেমনটাই করেছিলেন, মানুষ হিসেবে দেখেছিলেন বলেই খুবই বেসিক একটা রাইট, সেটা হচ্ছে রাইট টু এডুকেশন, সেই রাইটটা তিনি দিয়েছিলেন আলটিমেটলি মেয়েদেরকে। ল সায়েন্স থেকে পড়া যায়, আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমি নিজে এসএসসিতেও সায়েন্সের ছিলাম, এইচএসসিতেও সায়েন্সের ছিলাম, পরবর্তীতে আমি লতে আসছি টাকা পয়সার লোভে আর কি। আমি আবার একটু টাকার লোভী, বুঝছো, টাকা পয়সার লোভে লতে চলে আসছি। আচ্ছা, রাহাত বিন ইউসুফ, কোন খুশিতে 9টার 10 মিনিট আগে ছুটি দিব? কোন খুশিতে? তুমি যদি আমার বিকাশে এখন 1000 টাকা বিকাশ করো, তাইলে আমি 10 মিনিট না 20 মিনিট আগেও ছাড়তে রাজি আছি, কিন্তু টাকা বাড়াইতে হবে। আমি ওই যে বললাম না, আমি টাকার লোভী, টাকা ছাড়া আমি কোনো কাজ করবো না। ভাইয়া বেগম রোকেয়ার একটা ছবি দেখান। ছবি 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 তো এখানে থাকা উচিত, নাই? আচ্ছা দেখাচ্ছি, ওয়েট। এই যে ওনার ছবি, এই যে ওনার ছবি, বুঝছো? ল খুবই হার্ড সাবজেক্ট। এই যে ল পড়তে পড়তে মাথার চুলও পড়ে যাচ্ছে, চোখে দেখো এই যে ডার্ক সার্কেলও পড়ে গেছে, ঘুম হয় না, মানে বাজে অবস্থা, বুঝছো? ল পড়তে পড়তে জীবন শেষ। নাইম দুর্জয় হয়ে ক্লাস 9টায়, তো 9টায় এটা শেষ করে তারপর যাওয়া, প্যারা চাপ নাই তো, প্যারা নাই তো। ওকে, এটা হচ্ছে বেগম রোকেয়া। ওকে, চলো 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 আমরা যাই, গাড়ি আগাই। তো এইগুলো মূলত তার কর্মকাণ্ড ছিল, এগুলো তিনি করেছেন আমাদের জন্য। নারী পুরুষ আর কেউই ছিল না, বেগম রোকেয়া এমনই এক অদ্বিতীয় রচনা রীতির অধিকারী ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কি বলতো, পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর, এগুলো ইম্পর্টেন্ট, সুলতানার স্বপ্ন ইত্যাদি। ইংরেজি গ্রন্থ সুলতানাস ড্রিম। অ্যান্ড তারই রচনা বেগম রোকেয়ার লেখা প্রকাশিত হতো মিসেস আর এস হোসেন নামে। মিসেস আর এস হোসেন, আর এস হোসেন মানে রোকেয়া সাখাওয়াত হোসেন, আর এস হোসেন মানে রোকেয়া সাখাওয়াত হোসেন। এত টাকা দিয়ে কি করবেন? এত টাকা দিয়ে একটা বড় বাড়ি কিনবো, একটা স্পোর্টস কার কিনবো, একটা আর কি কিনবো, কক্সবাজারে একটা ফ্ল্যাট কিনবো, দুবাইতে একটা ফ্ল্যাট কিনবো, এগুলোই করবো, বেশি কিছু করবো না। আমার চাহিদা খুবই সীমিত। আমার জীবনের লক্ষ্য হচ্ছে কোনোভাবে জীবনে যেন আমি 18.5 কোটি টাকা কামাইতে পারি। 18.5 কোটি টাকা যেদিন আমি কামাইতে পারবো সেদিন আমি থেমে যাব, তারপর আর ইনকাম করবো না। 18.5 কোটি টাকাতে আমি বসে বসে খাবো। জাস্ট এখন টার্গেট জীবনের 18.5 কোটি টাকা পর্যন্ত যাওয়া, এটা রিচ করতে পারলেই হয়ে যাবে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি থাকো যে আমাকে 18.5 কোটি টাকা দান করতে চাও, প্লিজ ফিল ফ্রি টু নক মি, ফিল ফ্রি টু নক মি। আমাকে মেসেঞ্জারে নক করে বললো যে ভাই আপনার বিকাশ নাম্বারটা দেন, 18.5 কোটি টাকা আপনাকে দিতে চাই, দিও, আমি পাঠিয়ে দিব। তাইলে ধরো আমি পড়াশোনা সব ছেড়ে দিব, তোমাদেরকেও পড়াবো না, কিছুই করবো না, সব বাদ দিয়ে দিব। ওকে, জুবাইর আবার ফা হয়ে গেল। আচ্ছা,
সো এই হচ্ছে মূলত বিষয়। 1880 সালে এই যে রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্ধ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন, তার মৃত্যু 1932 সালে। চলো আমরা পাঠ পরিচিতি দেখি। অর্ধাঙ্গী বেগম রোকেয়ার প্রবন্ধেও একটা, এবং এটা হচ্ছে 19 শতকের শেষ এবং 20 শতকের যে গোড়া সেই একদম প্রথম দিকে ভারতবর্ষে যে পুরুষ শাসিত সমাজ জীবন, সেই সমাজ জীবনের সব ক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলমান যে নারীরা আছে, মুসলমান নারী সমাজের যে পশ্চাৎপদতা, দুর্বহ জীবন এবং অধিকারহীনতাকে দেখানো হয়েছে পুরুষের নিদারুণ স্বার্থপরতা এবং আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে। মানে পুরুষরা এই যে টক্সিক মেল ইগো আমরা যেটা এখন বলি, সেই ইগো থেকে, পুরুষ শাসিত সমাজে প্যাট্রিয়ার্কি থেকে, এই জিনিসগুলো থেকে যে নির্যাতনটা হতো, যে অধিকারহীনতা ছিল, সেই জিনিসটাকে বোঝানো হয়েছিল। আমার চাহিদা তো খুবই ছোট রে, মাত্র সবে মাত্র 18.5 কোটি টাকা। এটা পাইলেই আমি থামা দিব। হ্যাঁ, 18 কোটি মানুষ 1 টাকা করে দিলেও হয়ে যাবে। ওকে। অত্যন্ত ব্যথিত হৃদয়ে বেগম রোকেয়া আবেগ ধর্মী যুক্তি প্রধান এই রচনায় নারী সমাজকে জ্ঞান চর্চা এবং কর্মব্রত, অধিকার সচেতনতা ও যুক্তি আকাঙ্ক্ষায় আকৃষ্ট করতে সচেষ্ট হয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন যে সমাজ যে পূর্ণ স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না, তার কারণ পরিবার সমাজ জীবনের অপরিহার্য অর্ধেক শক্তি নারী সমাজের দুর্বল এবং অবনত অবস্থা। এই জন্য পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে তিনি দায় করেছেন। বুঝছি আমরা এই রচনায় তিনি নারী জাগরণের পক্ষে যে সুচিন্তিত, দৃঢ় এবং বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন, তাতে তার মন্তব্যে আছে আবেগের গাঢ়তা আর যুক্তিতে আছে তীক্ষ্ণতা। তিনি দেখাতে চেয়েছেন সমাজ জীবনের অগ্রগতি এবং কল্যাণ সাধনের জন্য নারী জাগরণ এবং সেই সঙ্গে পুরুষের সমাজের দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই। ওকে, জ্ঞানমূলক। রোগীর চিকিৎসা করতে হলে প্রথমে কি জানা দরকার বলো তো? কি জানা দরকার? সেটা হচ্ছে রোগটা কি আগে সেটা জানা দরকার। ধরো আমি যদি রোগই না জানি, হ্যাঁ, আমি ধরো কারো রোগই জানি না, এই যে ধরো রাকিবুল, হ্যাঁ, রাকিবুলের চাহিদা 1 কোটি। সো এটা আমি জানতে পারলাম এবং বুঝতে পারলাম যে ও একদিন পারবে 1 কোটি টাকা কামাইতে। কিন্তু আমি যদি জানতামই না, তাহলে আমি বুঝতাম না ও কত টাকা কামাইতে চায়। সেম ভাবে আমি যদি কারো রোগই না জানি, কারোর হয়েছে জ্বর, আমি নাপানা দিয়ে দিলাম অ্যামোডিস, তাহলে তো হবে না, তাই না? নাপানা দিয়ে যদি আমি অ্যামোডিস দিলে তো হবে না, আমাকে জানতে হবে তার জ্বর হয়েছে, জ্বর হলে আমি নাপা দিব। সো আমি যদি চিকিৎসা করতে চাই, চিকিৎসা করতে গেলে আমার প্রথমে রোগের অবস্থাটা জানতে হবে। অবনতির উন্নতির পর এই গল্পটা থেকে যদি অ্যান্সার করতে চাও, তাহলে হচ্ছে তোমার মূল টপিকটা কি জানো? মূল টপিক, গল্পের মূল টপিক কি আছে একজন জিজ্ঞেস করেছে। গল্পের মূল টপিক হচ্ছে ওই যে 19 শতাব্দীর শেষ দিকে 20 শতাব্দীর শুরুর দিকে যে নারীদের প্রতি যে অবমাননা, নারীদের অধিকার থেকে যে বঞ্চিত রাখার যে প্রয়াসটা ছিল এবং পুরুষতান্ত্রিক সমাজে যে সবচেয়ে ব্যাড সাইডটা ছিল, সেই ব্যাড সাইডগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে। বুঝছি আমরা? ওকে। সো এই গল্পটা থেকে তুমি যদি উত্তর করতে চাও, তোমাকে এই গল্পটা অনেক বেশি করে রিডিং পড়তে হবে। তুমি যদি ভালোভাবে এই গল্পটা রিডিং পড়ে রাখো, তাহলে তুমি এটা থেকে উত্তর করতে পারবা, তাছাড়া পারবা না। কারণ এখানে প্রতিটা লাইনের প্রশ্ন আছে, লাইন থেকে একদম ছোট ছোট জায়গা থেকে প্রশ্ন চলে আসে। বুঝছো? অবনতির উন্নতির পথ আবিষ্কার করার আগে কিসের চিত্র দেখাতে হবে? অবনতির উন্নতির পথ আবিষ্কারে তার অবনতির চিত্র দেখাতে হবে। অবনতি থেকে যদি আমি উন্নতি করতে চাই, আগে তো আমার অবনতি নিয়ে কথা বলতে হবে, যে আমার এই জায়গায় সমস্যা হয়েছে, আমি এখন এখানে আছি, এই অবনতি থেকে আমি যদি উন্নতি করতে চাই, এই যে উন্নতি হয়ে গেল, উন্নতি করতে চাই, তাহলে আমাকে এই জায়গায় যাইতে হবে। আমাকে তাহলে আগে কি করতে হবে বলতো? অবনতির যে চিত্র, এই যে চিত্র, এটা আমাকে আগে দেখাইতে হবে, তাইলে আমি বুঝাতে পারবো। দেবদত্ত 2 লাখ ক্যাশ আছে, তুমি আমাকে 2 লাখ টাকা 20 দিনের জন্য ধার দাও, খোদার কসম আমি ওই টাকা কোনোদিন ফেরত দেবো না, আমি তোমাকে ব্লক করে দেবো। প্লিজ ধার দাও, খুবই দরকার, আর্জেন্ট দরকার। স্ত্রী জাতির অবনতি কি জাতির রচনা? স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ জাতীয় রচনা। ওকে, লেখিকা স্ত্রী জাতির অবনতির প্রবন্ধে নারীদের কোন রোগের কথা উল্লেখ করেছে বলতো? দাসত্ব রোগের কথা। এই যে দাসত্ব, এই জিনিসটা নিয়ে গল্পটা মূলত আলটিমেটলি ফ্লোতে গেছে। দাসত্ব বলতে আমরা কি বোঝাচ্ছি? যে পুরুষ জাতির দাসত্ব। কার দাসত্ব? পুরুষ সমাজের দাসত্ব। কার দাসত্ব? সাম্রাজ্যবাদী পুরুষ সমাজের দাসত্ব। পুরুষরা যে নারীদেরকে অবমানিত করে রাখতো, দমায় রাখতো, তারপর অধিকারহীনতা করতো, তাদের সাথে অধিকার থেকে বঞ্চিত করতো, এই জিনিসগুলার যে দাসত্ব, সেই দাসত্বটার কথা এখানে বলা হয়েছে। দাসত্ব রোগের কারণে আমাদের সামাজিক অবস্থা কেমন হয়েছে? সামাজিক অবস্থা হয়েছে বিপর্যস্ত। বেগম রোকেয়ার কোন প্রবন্ধে প্রায় সমস্ত নারী জাতির কথা উল্লেখ আছে? স্ত্রী জাতির অবনতি, এই প্রবন্ধে প্রায় সমস্ত নারী জাতির কথা উল্লেখ আছে। যে কোনো নতুন কাজে প্রথমে কোথায় গোলযোগ বাঁধে? যে কোনো নতুন কাজে প্রথমে সমাজে গোলযোগ বাঁধে। পার্সি মহিলাদের পর্দা মোচন হলে কি মোচন হয়নি? পার্সি মহিলাদের পর্দা মোচন হলো তাদের মানসিক দাসত্ব মোচন হয়নি। পার্সি পুরুষগণ কিসের অনুকরণ করে তাদের স্ত্রীদের পর্দার বাইরে এনেছিলেন? পুরুষগণ অন্ধ হয়ে বিলাতি সভ্যতার অনুকরণ করে তাদের স্ত্রীদের বাইরে এনেছিলেন। এখানে ইতিহাস সম্পর্কে বলা আছে, যে ফরাসি যে সভ্যতা, সেটা সম্পর্কে কিন্তু বলা আছে। এগুলো একটু রিডিং পড়তে হবে, নাহলে এগুলো বুঝতে পারবা না। আমেরিকার আবিষ্কারের কৃত সংকল্প কে হন? কলম্বাস আমেরিকা আবিষ্কারের কৃত সংকল্প হন। কলম্বাসের কাহিনী তো জানো, তাই না? ঘুরতে ঘুরতে আমেরিকা চলে গেছিল লোকটা। ওকে,
কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সর্বপ্রথম মানুষ কি মনে করেছিল? মানুষ বাতুলতা মনে করেছিল, পাগলামি মনে করেছিল বলতে পারো। পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যে সম্মান দেন তাতে আমরা কি হতে পারি না, তাতে আমরা তৃপ্ত হতে পারি না, কারণ আলটিমেটলি সম্মান খুব একটা দিতই না, সম্মানটা তৃপ্ত হওয়ার মতো ছিলই না। হ্যাঁ, সাম্রাজ্যবাদী পুরুষের দাসত্ব, এটা বলতে পারো, নাইস ওয়ার্ড আর কি আলটিমেটলি। ওকে, নারীদের শিক্ষা দেওয়ার জন্য গুরুলোক কাকে আদর্শ হিসেবে দেখিয়েছেন? শিক্ষা দেওয়ার জন্য গুরুলোক সীতা দেবীকে আদর্শ হিসেবে দেখিয়েছেন। সীতা দেবীকে তো চিনো, রাইট? ছোটবেলায় রোল নাম্বার 21 যারা কার্টুন দেখছো বা কৃষ্ণা টিষ্ণের কার্টুন দেখছো, এগুলা জানতে পারো সীতা দেবীকে। ওকে, কে একাধারে রামচন্দ্রের প্রণয়নী সহচরী ও রানী ছিলেন? সীতা একাধারে ছিলেন রামচন্দ্রের প্রণয়নী সহচরী এবং রানী। মানে রামের ছিল ওয়াইফ বলতে পারো সীতা, রামের ওয়াইফ ছিল সীতা। হ্যাঁ, রামের ওয়াইফ ছিল সীতা এবং একই সাথে তার সহচরীও ছিল, তার সাথে সবসময় সব জায়গায় যাইতো। আলটিমেটলি রানীও ছিল, প্রণয়নীও ছিল। স্বামিত্বের 16 আনা পরিচয় কে দিয়েছিল? রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়েছিল। রামচন্দ্র ওয়াজ এ ভেরি গুড গাই অ্যাজ এ স্বামী, অ্যাজ এ হাজব্যান্ড, বুঝছো? রামচন্দ্র, হ্যাঁ, কলম্বাসের কাহিনী আনতো মানে আমি কইব গাধা, কলম্বাসের কাহিনী আন কেন কইব তোমাদেরকে আমি। আচ্ছা, রামচন্দ্র স্বামী হিসেবে খুবই ভালো ছিল, এটা মেনলি এখানে বোঝানো হচ্ছে। বেগম রোকেয়ার মতে রাম সীতার কোন শক্তি বুঝতে পারেনি? রাম সীতার অনুভব শক্তিটা বুঝতে চাননি। কারা সাংসারিক জীবনকে দ্বিচক্র সংকটে ন্যায় মনে করেছিল? শুক্লকেশ ও বুদ্ধিমানগণ সাংসারিক জীবনকে। আচ্ছা, এই গল্পটা আমি একদম ট্রু টু বি অনেস্ট, এখানে আরো কিছু আছে, এগুলো জাস্ট রিং পড়ে নিও, অনুধাবনে আমরা যাই। সো একেবারে ফ্র্যাঙ্কলি বলি, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে যদি তোমাদের এটা টাফ লাগে, একটু কষ্ট হয় বুঝতে, কারণ এখানে আসলে অনেক রকম ইতিহাস আছে, অনেক কিছু থিওরি আছে, সো এই জিনিসটা একটু বোঝাটা একটু টাফ, বুঝছো? মানে এই লাস্ট মোমেন্টে এসে একেবারে হুট করে মনে রাখাটাও টাফ। সো যদি না পারো তাহলে স্কিপ করতে পারো। কোন ক্ষেত্রে? যখন তোমার ইনাফ কনফিডেন্স আছে, নাম্বার 1। সেকেন্ডলি হচ্ছে যখন তুমি অন্যান্য গল্পগুলো খুব ভালোভাবে পড়ে রাখছো, বুঝছো? এই যে রায়হান আহমেদ শুভকে পেয়ে গেছি। রায়হান আহমেদ শুভ, তোমাকে তো আমি বলি না এখানে বসে থাকতে ক্লাস করার জন্য, এই জন্য তোমাকে দিয়া দিলাম সম্মান। ওকে, সো যেমনটা আমি বলছিলাম যে আসলে তোমাদের কিন্তু এখানে ঘটনাটা কি বলো তো, যদি তোমরা না পারো তাহলে আসলে তোমার খুব বেশি কষ্ট এভাবে করার দরকার নাই। আর যদি মনে হয় যে না আমি পারবো, তাহলে তো পড়তেই পারো, তাহলে তো পড়তেই পারো, বুঝছো? আমার এই গল্পটা ভালো লাগে না, হ্যাঁ, এই গল্পটা ভালো লাগার মতো না, একটু মানে বেশি চিন্তা ভাবনার গল্প, বুঝছো? এটা অনেক বেশি আর কি, একটু চিন্তা ভাবনা করতে হয়, অনেক বেশি ডিপ আর কি জিনিসটা। সো এই জন্য আসলে প্যারা, এটা যদি না চাও স্কিপ করতে পারো, বাট অ্যাট ইউর ওন রিস্ক। এটার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না, আমি দায়ী থাকবো না। এবং এটার টেকনিকটা হলো তোমাকে কি করতে হবে, ভালোভাবে আগে অন্যান্য গল্পগুলো পড়তে হবে, অন্যান্য যে গল্পগুলো আছে সেগুলো ভালোভাবে পড়তে হবে। ওগুলো যদি না পারো তাহলে তো এটা তোমাকে পড়তেই হবে। আচ্ছা, কোনো রোগের চিকিৎসা করতে হলে প্রথমে রোগের অবস্থা জানা উচিত। উক্তিটি বুঝিয়ে লেখো। সমাজে নারীর যে অধঃপতিত দশা থেকে মুক্তির জন্য প্রথমে তাদের হীনদশার স্বরূপ উন্মোচন জরুরি, এই প্রসঙ্গটা উল্লেখ করা হয়েছে। মানে আমরা তো এখানে কথা বলতেছি যে নারীদের অবস্থার উন্নয়ন হবে, নারীদেরকে আমরা অনেক উঁচুতে নিয়ে যাব, মুক্তিতে নিয়ে যাব, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এমসিকিউ এর জন্য তো অবশ্যই পড়া লাগবে, ওকে। সো সমাজের আমরা তাহলে মুক্তির দিকে নিয়ে যাব। এখন মুক্তির দিকে নিয়ে যাওয়ার আগে আমাদেরকে কথা বলতে হবে যে আমরা এই যে পতিত দশা, এই দশা থেকে আসলে উত্তরণের উপায়টা কি, বা এই দশাটা কেন হলো, এইটা নিয়ে আমাদের আগে কথা বলতে হবে, সেটা এখানে বলা হয়েছে। কোনো রোগীর আসলে চিকিৎসা করতে গেলে একটু আগে যেটা বললাম যে ডাক্তার আগে রোগীর কাছ থেকে রোগের নাম জেনে নেন, তারপরে অবস্থা জানেন, কারণ সম্পর্কে তারপরে তিনি তার পড়াশোনা দিয়ে ধারণা করে সমাধান থেকে আগান। সো আমরা যদি এই যে নারীদেরকে নিয়ে আমাদের সমাজের যে দুর্দশা, এই দুর্দশার কারণটা না জানি, তাহলে তো আমরা সমাধানের দিকে যাইতে পারবো না। সো আমাদের যদি ওই সমস্যার সমাধানের দিকে যাইতে হয়, আমাদেরকে আগে নারীদের দুর্দশা সম্পর্কে আগে ভালোভাবে আইডিয়া নিতে হবে যে কেন এটা হলো। কোন রোগীর চিকিৎসা করতে হলে প্রথমে তার রোগের অবস্থা জানাটা জরুরি। রোগকে কেন নারী আন্দোলনের প্রতিকৃত বলা হয়, এটা তোমরা অলরেডি জানো। অর্ধাঙ্গী স্কিপ করতে চাই, তোমার ইচ্ছা, আমার কোনো কিছু বলার নাই। আচ্ছা, অর্ধাঙ্গী প্রবন্ধে লেখিকা পার্সি পুরুষদের সমালোচনা করেছেন কেন? অন্ধভাবে বিলাতে সভ্যতার অনুকরণ করায়, মানে আমেরিকাতে যা হইতো, লন্ডনে যা হইতো, কানাডাতে যা হইতো, ফ্রান্সে যা হইতো, এই জিনিসগুলো দেখে পার্সি পুরুষ যারা ছিল এরা অনুকরণ করা শুরু করে দিচ্ছে, দেখতেছে ওরাও এটা করতেছে, আমরাও এটা করি, বুঝছো? ওরাও এটা করতেছে, তাহলে আমরাও এটা করি, এটা মনে করে তারা
অন্ধভাবে বিলাতি সভ্যতা অনুকরণ করেছিল, এই জন্য তারা তাদেরকে মূলত আমাদের যে লেখিকা তিনি সমালোচনা করেছিলেন। এবং বিলাতি সভ্যতাকে অনুকরণ করতে যে পার্সি পুরুষজন তাদের স্ত্রীদের পর্দার বাইরে এনেছিল, কিন্তু তারা স্ত্রীদের শিক্ষা ও বুদ্ধিবৃত্তি চর্চার কোনো সুযোগ দেয়নি। মানে ঘরের মধ্যে আটকে রাখার যে সিস্টেমটা ওইটা থেকে বের করে আনছিল, কিন্তু তাও পড়াশোনার কোনো সুযোগ দেয়নি বা বুদ্ধিবৃত্তির যে চিন্তা ভাবনা করার সুযোগ বা কথা বলার সুযোগ এসব কিছুই দেয় না। তা আলটিমেটলি তাহলে লাভ হলো না, ঘর থেকে জাস্ট বাইরেই আনছে, তাছাড়া কোনো লাভ হলো না। ফলে নারীদের পর্দা মোচনটা হয়েছে, কিন্তু মানসিক যে দাসত্ব, তারা যে মানসিকভাবে দাস হয়ে আছে, সেই দাসত্ব থেকে আলটিমেটলি মোচন হয় নাই। পার্সি পুরুষদের এভাবে পর্দা প্রথা বিলুপ করার প্রচেষ্টা তীব্র সমালোচনা করেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। নেকলেস গল্পটা পড়া লাগবে, নেকলেস আবার কেউ স্কিপ করতে চাও না, নেকলেস ইম্পর্টেন্ট, নেকলেস পড়ে যাও, নেকলেস ইম্পর্টেন্ট। ওকে, হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ, নারীদের মানসিক দাসত্ব এবং পরাধীনতার বিষয়টি প্রকাশিত হচ্ছে মূলত এই উক্তিটাতে। এটার মাধ্যমে উনি ওইটা বোঝাতে যাচ্ছেন। আবারও এই গল্পটা মোটামুটি তোমার ওইটা ঘিরে আগাইতে থাকবে, ওই গল্পটা ওই কাহিনীটা ঘিরে আগাইতে থাকবে যে নারীদের মানসিক দাসত্ব এবং পরাধীনতার যে বিষয় সেইটা। এবং আমাদের সমাজে নারীরা পুরুষদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে শৃঙ্খলিত জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এই প্রসঙ্গে অর্ধাঙ্গী প্রবন্ধের লেখক যে রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি রাম ও সীতার উদাহরণ সম্পর্কে এখানে আমাদেরকে কিন্তু ধারণা দিয়েছেন। সীতা দেবী রামের রানী এবং প্রণয়নী হলেও তারা কোনো স্বাধীনতা ছিল না। সীতা দেবীর প্রতি রামের আচরণকে লেখিকা পুতুলের সাথে অবোধ বালকের আচরণের সাথে তুলনা করেছেন। পুতুলের মতো হস্তপদ থাকার পরও নারীরা পুরুষের আজ্ঞাধীন সেবাদার সাথে পরিণত হয়, এটারই মূলত তিনি এগেইনস্টে কথা বলেছেন। ওকে, এখানে আরও কিছু আছে, এগুলা জাস্ট একবার পড়ে নিবা। আমরা একটু এমসিকিউ প্র্যাকটিসের দিকে আগাবো। হ্যাঁ, নারীদের প্রধান রোগ কি বলো? এটা পারা উচিত, এটা নিয়ে এতক্ষণ কথা বললাম। বলো, নারীদের প্রধান রোগ কি? বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো। ওকে, ওকে, ভেরি গুড। ভেরি গুড, এটা হচ্ছে দাসত্ব। এটা না পারলে আসলে পিটানি দিতাম। নেক্সট, নারীর মানসিক দাসত্বের উদাহরণ হিসেবে লেখক কোন জাতির নারীদের উল্লেখ করেছেন? বলো, নারীর যে দাসত্ব সেটাকে উল্লেখ করতে লেখক কোনটার কথা বলেছেন? ওকে, বলতে থাকো তোমরা। এই একজন এ কয়, একজন বি কয়, কি অবস্থা এটা? পার্সি, পার্সিদের তো সমালোচনা করলো তাই না, আমরা এতক্ষণ দেখলাম। আচ্ছা, নেক্সট। ওমা, আবার কই থেকে শব্দার্থ আসলো, চলো শব্দার্থ দেখি। অবলা জাতি মানে কি? অবলা জাতি মানে একেবারে নিরীহ, ভোলা ভালা, আমরা বলি না একটু বোকা, সহজ সরল, ওরকম। অবলা জাতি, বলহীন মানে কোনো বলই নাই, শক্তি নাই, একেবারে দুর্বল। এখানে নারী সমাজকে মূলত বলা হয়েছে। অবরোধ প্রথা, অবরোধ প্রথা মানে হচ্ছে
নারীদেরকে ঘরের মধ্যে আটকে রাখার যে প্রথাটা সেইটাকে বলা হয়েছে। ওই যে এর আগে অনেক আগে আর কি, যখন ওই যে 90s-এর আমল, সেই আমলটাতে যখন ছিল না যে পড়াশোনা করা যাবে না, মেয়েদের পড়াশোনা করা যাবে না, বিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি, ঘরের মধ্যে অন্তঃপুরে আটকে রাখা হবে, সেই প্রথাটাকে মূলত এখানে বলা হয়েছে অন্তঃপুরের লোকচক্ষুর আড়ালে মেয়েদেরকে আটক রাখার নিয়ম। ছত্র মানে হচ্ছে ছাতা, ওই যে বৃষ্টি হলে যেটা তোমরা খুলো, যেটা আমার নাই সেটা। ওকে। নাকের দড়ি মানে হচ্ছে নাকালো বাধ্য করার অস্ত্র, মানে একেবারে নাকে দড়ি পরিয়ে ঘুরে বেড়ানো, বুঝছো? নাকে দড়ি পরিয়ে ঘুরে বেড়ানো যেটা, সেইটা। গানটা সুন্দর ছিল, তোমরা আবার গান শুনছো, কি যে করো তোমরা। আচ্ছা, কলম্বাস, কলম্বাস নিয়ে আমি কিছু বলবো না, এটা জানো তোমরা। বাতুল কি? পাগল বা উন্মাদ, মানে একেবারে পাগলাই যে গেছে, একেবারে যে পাগলাই গেছে, বুঝছো? হ্যাঁ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, আমি আসলে ক্লান্ত ভব ঘুরে, আমি পালাইতে চাই বহু দূরে, ফিরবো কবে কোথায় এমন ঘর। আচ্ছা, তারপর সত্য স্বামিত্ব মানে হচ্ছে অধিকার ও মালিকানা। সত্য মানে হচ্ছে অধিকার, স্বামিত্ব মানে হচ্ছে মালিকানা। সত্য স্বামিত্ব মানে অধিকার মালিকানা, দুইটা একসাথে বলা হয় আর কি। বাতুলতা মানে হচ্ছে পাগলামি, বাতুল মানে পাগল, বাতুলতা মানে পাগলামি, বুঝছো? বাতুল মানে পাগল, বাতুলতা মানে পাগলামি। ওকে। সীতা কি? রামায়ণে বর্ণিত রামচন্দ্রের পত্নী। রামচন্দ্র কি? রামায়ণে বর্ণিত দশরথ এবং কৌশলের পুত্র এবং সীতার স্বামী। ধূলি ধূসরিত মানে হচ্ছে ধুলো, ধুলো লেগে মলিন হয়ে গেছে এমন। শুক্লকেশ মানে হচ্ছে সাদা চুল, শুক্লকেশ মানে সাদা চুল। শকট মানে হচ্ছে গাড়ি বা যান, তোমরা জানো শকট, এর আগেও তোমরা অনেক জায়গায় পড়ছো। হ্যাঁ, রিভিউ দিলে গান একদিন শোনাবো, একদিন শোনাবো, যেদিন লাস্ট ক্লাস হবে তোমাদের সাথে আমার, সেই দিনে আমি তোমাদেরকে গান শোনাবো। যাও, যেদিন লাস্ট ক্লাস হবে সেদিন তোমাদেরকে গান শোনাবো। ওকে। তারপরে কি? রাসবকর্ণ মানে গাধার কান, রাসবকর্ণ মানে হচ্ছে গাধার কান। বোধোদয় মানে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিশু শিক্ষা তৃতীয় ভাগ বইয়ের নাম এটা। ওকে। ওরে বাবা, এটা আবার স্টাইল মেড আসলো, দেখছো তোমরা? দেখো কি স্টাইলে আসবে, একটা স্টাইল মেড আসবে। ও রে, সে সে এইসব যে কেমনে কি করে। ওয়ার মানে হচ্ছে লেপ বালিশ ইত্যাদির আবরণ। তুলাদণ্ড মানে হচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট, লাল করে দাও, এগুলো ইম্পর্টেন্ট। তুলাদণ্ড, দাড়িপাল্লা, ভালো লোকে হোক দাড়িপাল্লা, সো দাড়িপাল্লা। চর্বচস্য মানে চিবিয়ে ও চুষে খেতে হয় এমন। এফএ মানে হচ্ছে ফাইন আর্টস, বর্তমান উচ্চ মাধ্যমিক পর্যায়ে। পাহলান মানে পালোয়ান বা কুস্তিগির, বুঝছি আমরা। পয়জার মানে হচ্ছে জুতা বা পাদুকা। তারপরে হচ্ছে মাথ মারো মানে মেরো না, মাথ মারো হিন্দিতে বা উর্দুতে বলে, মাথ মারো মুঝে, মাথ মারো হে শয়তান মুঝে মাথ মারো, মানে আমাকে মেরো না, এটা আর কি বেসিক্যালি। সো চোট লাগতা হে মুঝে, ব্যথা লাগতা হে মুঝে, চোট লাগতা হে, চোট লাগতা হে মানে আমার ব্যথা হচ্ছে। এই হিন্দি সিনেমা যারা দেখো এটা পারবা এগুলা। কায়ে মারতা থা হাম নালিশ করেগা, কেন মারছিলে, আমি নালিশ করে দিব। তন্ময় মানে হচ্ছে একান্তভাবে নিমগ্ন এমন কিছু, মানে চিন্তায় নিমগ্ন এমন কিছু। অপার্থিব মানে হচ্ছে অবস্থাগত, ইম্পর্টেন্ট। হিতৈষিতা মানে হিত কামনা। এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশিকা। বর্তমান হচ্ছে এসএসসি পরীক্ষা, বর্তমান হচ্ছে এসএসসি পরীক্ষা। আচ্ছা, এটা কি? শামসুল উলামা জ্ঞানী ব্যক্তিদের উপাধি। ওকে। নজম উলামা জ্ঞানীদের মধ্যে নক্ষত্র। হিতই সনা কল্যাণ ইচ্ছা হাফিজ সম্পূর্ণ কোরআন মুখস্থ যার, এগুলো তোমরা জানো, এগুলা ইজি একেবারে। সো এটা আর পড়া লাগবে না, এগুলো জাস্ট পড়ে নিও একবার। মারো মুঝে মারো, কই মারো মুঝে, কই মারো, কই মুঝে মারো, এক বাত পে জসপত বদল গয়া, দুনিয়া বদল গই, কই মারো মুঝে। এই সেই মিমের কথা মনে পড়ে দিলাম। সালনা চুমকি, সোনা বা রূপার চকচকে পাকানো তীর বা বুটি দানা। তরঙ্গিনী মানে হচ্ছে নদী, এটা ইম্পর্টেন্ট। তরঙ্গিনী মানে হচ্ছে নদী। কাদম্বিনী মানে হচ্ছে মেঘমালা। এটা আবার অনেক পোলা পায় না, এলোমেলো করে ফেলে, আমার ব্যাচে অনেক এলোমেলো করে ফেলে। তরঙ্গিনী মানে হচ্ছে তরঙ্গ যার বয়, তরঙ্গ যার বয়। তরঙ্গ কার বয়? একটা নদীর বয়, একটা সমুদ্রের বয়, রাইট? নদীর বয়, সমুদ্রে তো তরঙ্গ বলা যায় না। আচ্ছা, যাই হোক, এই যে সো এই যে নদীর তরঙ্গ বয়, সো ওই তরঙ্গ থেকে মনে রাখবো তরঙ্গী মানে হচ্ছে নদী। কাদম্বিনী মানে হচ্ছে মেঘমেলা। কান্না কে করে? কান্না করে মেঘ। কান্না, মেঘ যখন কান্না করে তখন তার কি হয়? তখন তার কি হয় বলো? বৃষ্টি ঝরে পড়ে, শ্রাবণের ভেজা ভেজা দিন, বুঝছো? এই সে বৃষ্টি এলেই, যখন বৃষ্টি আসে, বৃষ্টি এলেই কি হয় বলো তো? কাদম্বিনী মানে কি? মানে কি? মেঘমালা, মেঘ। শ্রাবণে যখন বৃষ্টি নামে তখন, তখন কি হয় বলো? মেঘমালা। সো কাদম্বিনী দিয়ে মনে রাখবা, কাদম্বিনী মানে কান্না করা, মানে মেঘ, মেঘমালা। এবং তরঙ্গিনী, যার তরঙ্গ আছে সে হচ্ছে নদী, বুঝছি আমরা। সূত্রধর, ছুতার কাঠের মিস্ত্রি। তন্তু বয়, তন্তু বয়ন করে যে তাঁতি বা যে কাপড় বনে। ওকে।
বৃষ্টি এলে গানটা কে কে শুনছো? মাত্র যে এক লাইন বললাম। শামলা, শামলা মানে হচ্ছে শালের একরকম পাগড়ি, উকিলের পরিধেয় পাগড়ি। আমি পড়ি না এখনো এটা, আমি এখনো পড়ি না এটা, পড়বো একদিন শামলা আর কি। চোগা, চোগা মানে হচ্ছে লম্বা ঢিলা বুক খোলা এক ধরনের জামা, যা চাপ কানের উপরে পরা হয়। শ্রাবণের ভেজা ভেজা। আচ্ছা বলো, এমসিকিউ উত্তর করো, এমসিকিউ 3। শ্রাবণের ভেজা ভেজা দিন, মেঘ কাশায় না রঙিন, ঝরছে বৃষ্টি সারাদিন ফোটায় ফোটায়। আরে কাভিশের ফ্যান হয়ে গেছো? সেই কাভিশের কনসার্ট আসতেছে বাই দ্য ওয়ে, সামনের মাসে মনে হবে বাংলাদেশে হবে। বৃষ্টি এলে ঘরে ফিরে যায়। উত্তর করো পোলাপাইন, উত্তর করো। শ্রাবণের ভেজা ভেজা আসলে তো 2 আর 3 তো অপশন সেম। খ আর গ যারা যারা দিচ্ছ সবাই ঠিক বলছো, সাবাস। ওকে নেক্সট, দ্বিচক্র শকটের এক চক্র ছোট হলে কি হয় বলো? মানে 2টা যার চাকা আছে, দ্বিচক্র শকট মানে হচ্ছে 2 চাকা। সহজ সহজ। দ্বিচক্র শকট ভাই কি কঠিন কথা, 2 চাকা। 2টা ঝড়োদার চাকা আছে, তার একটা চাকা ছোট হলে কি হয় বলো? মেঘ আকাশে না রঙিন, বৃষ্টি সারাদিন ফোটায় ফোটায়, কেউ শুনে না কারো কথা, কেউ না কারো কথা। বুঝছি আমরা। নারীদের সাধারণ শিক্ষা কি পর্যন্ত সীমিত বলো? এটা পারা উচিত, সেই টাইমের কনসিডারেশনে বলবো, মানে সেই টাইমটা চিন্তা করে বলবো। এই টাইম বললো না আবার, এই টাইম বললে তো বিএ পাস বলতে হবে। বিএ পাস যারা বলতে চাও তারাও বলতে পারো, আমি সাপোর্ট আছি, ফুল সাপোর্ট। বৃষ্টি এলে ঝরছে বৃষ্টি সারাদিন ফোটায় ফোটায়। কেউ শুনে না কারো কথা, সাবাস 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 সাবাস, সবাই ঠিক উত্তর দিছ। বোধ বোধহয় এই পর্যন্তই সীমিত ছিল এক সময়। মুসলিম আইনে কন্যারা পৈতৃক সম্পত্তিতে কত অংশ পান বলো? মুসলিম লয়ের ক্লাস নেই তোমাদের এখন, আমি এটা বলে ফেলো। না আমার ফেভারিট সং না, ওই বৃষ্টি থেকে আর কি মনে পড়লো সংটা, বলা যায় ফেভারিট না, শুনি আর কি মাঝে মাঝে, ভালোই লাগে, ভালো একটা গানটা। আচ্ছা বলে ফেলো দ্রুত তোমরা। যদি হতো শাস্ত্রকারগণ গার্হস্থ্য
জীবনকে কি স্বরূপ কল্পনা করেছেন বলো। যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, ক্লান্ত কবে কোথায় আপন ঘর, বৃক্ষতলে শুনে তোমার দুঃখ, বৃক্ষতলে শুনে তোমার। সাবাস। এবার বলো লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা থেকে উদ্ধৃতি নিয়েছেন? এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ঘুম আসে না ঘুম স্বার্থপর, যদি হতো পাখির মতো উড়ে বেড়াই সারাক্ষণ, আনিসা তাসনিম, কেন যুদ্ধ করতে হচ্ছে তোমাকে এক্সাম দিতে? আমাকে বলো কি হয়েছে। তোমার এই একটা কমেন্টই দেখলাম, আগের তো কমেন্ট কোনো কিছু পাই নাই। লেখক নারীবাদী পুরুষদের আচরণকে কোন দেবতার পূজার সঙ্গে তুলনা করেছেন বলো। আনিসা তাসনিম, তুমি একটু আমাকে বলো কি কাহিনী, কি ঘটনা, কি বলো। এক্সাম কেন দিতে দিচ্ছে না, কি হয়েছে, কি প্রবলেম আমাকে একটু জানাও। বলে ফেলো আনিসা, আর বাকিটা উত্তর দিয়ে ফেলো, কেউ উত্তরটা মিস দিও না। সাবাস। নয় ক। লেখক কাদেরকে মূর্তিমতী কবিতা বলে অভিহিত করেছেন বলো। 10 নাম্বার। আমরা ক্লাসের একদম লাস্টের দিকে বাই দেবে। হ্যাঁ ছুটি দিয়ে দিব, আর 4-5 মিনিট পরে ছুটি দিয়ে দিব, যেহেতু তোমাদের আরেকটা ক্লাস আছে। দুর্জয় ভাইয়ের ক্লাস কোন ব্যাচে? বিইআই থেকে কি নাকি অন্য কোথাও? দুর্জয় ভাইয়ের ক্লাসটা কোথায় আমাকে একটু বলো তো। দুর্জয় ভাই যে ক্লাস আছে এটা কোথায়? এটা কি এই গ্রুপেই, এখানেই, নাকি অন্য কোনো ব্যাচে বা অন্য কোথাও, মানে অন্য কোনো লাইক মানবিকে বা বিজনেসে বা সায়েন্সে, নাকি বিইআইতে? পারিবারিক কিছু সমস্যার কারণে গত বছর আনিসা তুমি আমাকে একটু ইনবক্স করো বাবা, আমি তোমার টেক্সট এখানে দেখতে পাচ্ছি না, পুরোটা আমি তোমার টেক্সট এখানে দেখতে পাচ্ছি না। আনিসা তাসনিম তুমি আমাকে একটু ইনবক্স করো, টেক্সট করো, আমি তোমাকে রিপ্লাই দিচ্ছি একটু পরে। আমি ক্লাসটা শেষ করেই ফোনটা হাতে নিয়ে তোমাকে আমি রিপ্লাই দিচ্ছি, তুমি আমাকে একটু টেক্সট করো। আনিসা তাসনিম তুমি যেই যা যা ঘটনা আমাকে একটু বলো, আমি তোমাকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে। ফ্রিতে, ফ্রি গ্রুপ, ফ্রি ক্লাস কোথায় এটা? ও স্টার স্টুডেন্টসের ফ্রি গ্রুপে ক্লাস হবে? তাইলে তো ছুটি দেওয়া লাগতেছে। আমি ভাবছিলাম শুধু মনে হয় বিজনেস বা মানবিক বা কারোর হবে, তাইলে ছুটিটা দিতাম না আর কি, একটু দুষ্টামি করতাম। কিন্তু যেহেতু এটা সবার জন্য ফ্রি ক্লাস, তো তোমাদেরকে আসলে ছাড়তেই হবে, নাহলে তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা,
এটা হোমওয়ার্ক 2, স্ক্রিনশট নিয়ে নাও, 2টা হোমওয়ার্ক টোটাল। এটা দিয়েই আজকে ক্লাস মোটামুটি শেষ। HQ2 স্ক্রিনশট নিয়ে নাও, ঠাস ঠাস করে স্ক্রিনশট নিয়ে নাও, ঠাস করে, ঠাস ঠাস করে নিয়ে নাও। HQ2 এটা তোমাদেরকে আমি কিন্তু তোমাদের থেকে আমি রিপ্লাইটা আশা করব কমেন্ট বক্সে। আমি পোস্ট দিয়ে দিব আজকে রাত্রে, তোমরা হচ্ছে ওইখানে কমেন্ট করে তোমাদের যে উত্তর সেটা তোমরা জানিয়ে দিতে পারবা। বুঝছি আমরা? ক্লিয়ার সবার সব কিছু? সবার কি এসএস ডান? এসএস কি ডান? এসএস কি ডান? আমাকে একটু জানাও স্ক্রিনশট ডান কিনা, স্ক্রিনশট ডান কিনা, স্ক্রিনশট ডান কিনা। যদি হতো আমি পাখির মতো। ওকে, এসএস ডান সবার, এসএস সবার ডান। এরপরে আরও কিছু এমসিকিউ আছে, সো তোমাদেরকে আমি আর জ্বালাতন করব না, তোমাদেরকে এখানেই আজকে ছুটি দিচ্ছি, যেহেতু দুর্জয় ভাই একটা ক্লাস আছে। সো তোমরা একটা 10 মিনিটের ব্রেকে যাও, 10 মিনিট একটা রেস্ট নাও, একটু ব্রেক নিয়ে রেস্ট নিয়ে তারপরে আবার খাতা কলম নিয়ে দুর্জয় ভাইয়ের ক্লাসটা করতে বসে যাও। অ্যান্ড আমাদের দেখা হবে আবারও পরবর্তীতে কোনো ক্লাসে, সেটা যদি লাস্ট ক্লাস হয়, লাস্ট ক্লাস যেদিন হবে সেদিন ইনশাল্লাহ তোমাদেরকে গান শোনাবো, প্যারা নাই। সো আজকের মতো গাইজ এখানেই শেষ করছি, এবং তোমাদের যদি সাবজেক্ট রিলেটেড, টপিক রিলেটেড যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্সে জানাতে পারো, বা আমি যে এই পোস্টটা দেবো আজকে রাত্রে সেখানে হোমওয়ার্ক কিন্তু সাবমিট করবো মাস্ট, এবং সেখানে তোমরা কোয়েশ্চেন করতে পারো। সো পোস্ট আজকে ঠিক রাত 11টায় চলে যাচ্ছে, এবং 24 ঘন্টা সময় থাকবে, 24 ঘন্টার মধ্যে তোমরা হোমওয়ার্কটা সাবমিট করে দেবা। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।